হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অনুশীলনী আলোচনা করব। আমাদের এই পরিমিতি অনুশীলনীটা তোমাদের নবম দশম শ্রেণীর যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 16.1, 16.2, 3, 4 করে আমাদের চারটা অনুশীলনী নিয়ে পরিমিতিতে আলোচনা করা হয়েছে। তো আজকের পর্বে আমরা 16.1 এর বেসিক থেকে শুরু করে অনুশীলনীর যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করব। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। 16.1 এখানে আলোচনা করা হয়েছে ত্রিভুজ সম্পর্কে। ত্রিভুজ সম্পর্কে ইন ডিটেইলস যত কোশ্চেন আছে সবকিছু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং 16.2 এ চতুর্ভুজ নিয়ে আলোচনা করা হয়েছে, 16.3 এ বৃত্ত নিয়ে আলোচনা করা হয়েছে এবং 16.4 এ ঘনবস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে দেখব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিভুজ 16.1 এর। তাহলে নরমালি ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? আমরা জানি তিনটি বাহু দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। ত্রিভুজে তিনটা বাহু থাকে আর তিনটা কোণ থাকে। আমাদের এইগুলো যদি একটু খেয়াল করি, এগুলো প্রত্যেকটা কি ত্রিভুজের কোণ। এগুলো আমরা পরে দেখাবো। আমি যেহেতু বোর্ডে করাচ্ছি জন্য আগেই এঁকে নিয়েছি সহজের জন্য। তোমরা এটা বোঝার চেষ্টা করো। ধরো এগুলো নাই, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা কি একটা ত্রিভুজের তিনটা কোণ, আর এই কোণের এগুলো হচ্ছে কি শীর্ষবিন্দু। তো কোণের শীর্ষবিন্দু কেমন বলে আমরা অ্যালফাবেট বা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি। ধরলাম এটা হচ্ছে এ কোণ, এটাকে ধরলাম আমরা বি কোণ, আর এটা হচ্ছে কি সি কোণ। তাহলে এটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজের, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু, আর শীর্ষবিন্দু কোণ উৎপন্ন করে। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন করছে, যে কোণটা উৎপন্ন করছে এখানে যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের বি কোণ বলতেছি আমরা। এটা হলো এ কোণ, এটা সি কোণ। তাহলে এই যে বি কোণটা, এইটা কিন্তু হচ্ছে এই যে বাহু আর এই বাহু সমন্বয় তৈরি হয়েছে। তাহলে যেই কোণটা যে দুইটা বাহুর সমন্বয় তৈরি হবে বা কাছাকাছি যে বাহুগুলো থাকবে এটাকে বলবো আমরা সন্নিহিত বাহু। এবং এইটার যদি খেয়াল করি তাহলে এটা সন্নিহিত বাহু, এটার সন্নিহিত বাহু। এই যে এ কোণ আছে আমাদের, এই এ কোণের বিপরীত বাহুটা কোনটা হবে তাহলে? এইটা হবে এ কোণের বিপরীত বাহু। আর এই দুটা বাহুটা হবে এ কোণের সন্নিহিত বাহু। এইটার এই দুটা বাহুটা হবে মানে কাছের যে বাহুটা সেটা হলো সন্নিহিত বাহু, এটা হলো বিপরীত বাহু। তাহলে আমরা যে কোণটা লিখছি এই কোণের বিপরীত বাহুকে স্মল লেটার দ্বারা আমরা প্রকাশ করতে পারি। ধরলাম এটা হচ্ছে আমাদের এ বাহু, কারণ এ কোণের বিপরীত আছে এটা। বি কোণ, এটা বি কোণের বিপরীত বাহুটা হচ্ছে এইটা, এটাকে আমরা স্মল বি দ্বারা প্রকাশ করতেছি। এবং সি কোণের বিপরীত বাহু তাহলে কি এটা, এটাকে আমরা স্মল সি দ্বারা প্রকাশ করতেছি। আর এগুলা কি কোণ, এগুলো হচ্ছে বাহু। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সাধারণ তিনটা সূত্র আছে, জেনারেল সূত্র। এটা এই সূত্র দ্বারা আমরা প্রত্যেকটা ত্রিভুজে যেরকমই হোক না কেন, স্পেশাল কোন ত্রিভুজ গুলো হোক না কেন, আমরা সেটা নির্ণয় করতে পারবো। তো ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের ডেল্টা। ডেল্টা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ বোঝাই, এবং এটাকে যদি আমরা ফুল করে দিই, এভাবে পূরণ করে দিই, সেটাকে আমরা বলি ত্রিভুজের ক্ষেত্রফল। তা আমরা যদি এখন ডেল্টা এ বি সি এর ক্ষেত্রফল বের করতে চাই, তো আমরা একটা সূত্র জানি। এখানে আমরা যে সমকোণী ত্রিভুজটা আঁকাইছি, সমকোণী ত্রিভুজের ধরো এটা হচ্ছে আমাদের, এটা একটা স্পেশাল ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এই বাহুটা হবে এ, এই বাহুটা হবে বি, আর এই বাহুটা হবে সি। সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে কি হলো, কি ধরি যে আমরা লম্ব বিবেচনা করি, এটাকে ভূমি বিবেচনা করি, কারণ এটা হচ্ছে সমকোণ, আর সমকোণে লম্ব আর ভূমি থাকে। যেটাকে তুমি সূক্ষ্মকোণ বিবেচনা করবে তার সাপেক্ষে ওটা আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করব। তাহলে এক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হচ্ছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে একটা সাধারণ সূত্র, জেনারেল সূত্র। এটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা দ্বারাই এই ত্রিভুজগুলোর সূত্র আসছে, ওটা আমরা প্রমাণ করব। তাহলে এইখানে যদি একটু খেয়াল করি, হাফ বলতে এটা, আর এই ত্রিভুজের ভূমি বলতে ধরলাম বিসিটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি। তাহলে এটা বিসি গুণ উচ্চতা, তাহলে কি হচ্ছে এই যে এবি, এবিটা হচ্ছে এটা উচ্চতা। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে হাফ গুণ ভূমিটা হচ্ছে আমাদের এ, আর আমাদের উচ্চতাটা হচ্ছে এখানে সি। তাহলে এইটা হচ্ছে জেনারেল একটা সূত্র, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এইটা যেহেতু স্পেশাল ছিল সমকোণী ত্রিভুজ, তো এই ত্রিভুজটা তার সমকোণী না, তাহলে এইটার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো? আমরা যদি এখন খেয়াল করি যে এইটার ক্ষেত্রফল বের করার জন্য আমি আবার লিখি যে ডেল্টা, এটা পূরণ করে দিলে এটা ক্ষেত্রফল বোঝায়, হ্যাঁ। ডেল্টা এ বি সি এর ক্ষেত্রফল, তোমরা ক্ষেত্রফল বাংলাতে লিখতেও পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইখানে যদি একটু খেয়াল করি, এটা তো লম্ব হওয়া লাগবে। লম্বটা কি, যদি এই ত্রিভুজের বিসিটা হচ্ছে আমাদের যদি ভূমি বিবেচনা করি, এই ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে এর উপরে যে বাহুটা হবে, লম্ব যে রেখাটা হবে, সেটা হবে আমাদের উচ্চতা। সেটা আমাদের কি হবে, উচ্চতা। আমরা যদি একটু খেয়াল করি যে এই ত্রিভুজ বিসি যদি ভূমি বিবেচনা করি, তাহলে এর শীর্ষবিন্দুটা হচ্ছে এ, এখান থেকে যে সরাসরি যেটা থাকবে এই যে লম্ব রেখা, এটাকে ধরলাম আমরা ডি, এটা হবে এর কি উচ্চতা। সেক্ষেত্রে আমরা বলতে পারবো উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম, উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম। তাহলে আমাদের ভূমি কি ধরছি,
তাহলে আমাদের একই সূত্র লিখতে পারবো, হাফ গুণ এখানকার ভূমি ধরছি আমরা কি, এই যে ভূমি বিসি বা এ আছে, আর উচ্চতাটা কি আছে, এইচ আছে। এইভাবে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারবো। এখন যদি তুমি ভূমি বিবেচনা করো, এই যে এসি বাহুটাকে, তাহলে এর বিপরীত কি আছে, বি, বি শীর্ষবিন্দু আছে, তাহলে এইখান থেকে তুমি এখানে একটা লম্ব কল্পনা করতে পারো। ধরলাম এটার উচ্চতা হচ্ছে এইচ প্রাইম, সেক্ষেত্রে এটার ক্ষেত্রফলটা কি হবে, হাফ গুণ এখানকার ভূমি ধরছো কি এসি, যেটা হচ্ছে বি, বি গুণ এটা হবে কি এইচ প্রাইম। ঠিক আছে, এইভাবে যে কোনো ত্রিভুজের আমরা এই জেনারেল সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সিমিলার কথা এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আরেকটা জেনারেল সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করতেছি, এই যে ত্রিভুজ কল্পনা করে নিলাম, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ ধরো। তাহলে এই ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এর বিপরীত যে শীর্ষবিন্দুর বিপরীত যে বাহু সেটা হলো এ, তাহলে এটা হবে, এটা বি হবে, এটা সি হবে। আশা করি বুঝছো। এখন যদি এইটা একটা জেনারেল সূত্র, আমরা যদি এখানে আমরা তিনটা বাহু যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র বের করতে পারবো। সেটার জন্য আমাদের কি প্রয়োজন হবে, পরিসীমা প্রয়োজন হবে। তো আমাদের এখানকার পরিসীমাটা কি হবে, পরিসীমাকে আমরা প্রকাশ করি, পরিসীমা, পরিসীমা যে কোনো ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে তার তিন বাহুর যোগফল। আমরা পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করতে পারি, পরিসীমাকে আমরা 2s লিখতে পারি। তাহলে তিন বাহুর পরিসীমা যোগফল যদি করে দাও a প্লাস বি প্লাস সি, তাহলে পরিসীমাটা পেয়ে যাবে। আমরা যে কমন সূত্র জানতে চাচ্ছি সেটার জন্য আমাদের অর্ধ পরিসীমা দরকার। তাহলে এই যে 2s আছে, 2 দ্বারা ভাগ করলে তো এটা অর্ধ পরিসীমা হবে। s টাকে আমরা বলি অর্ধ পরিসীমা। তাহলে এখানে পাচ্ছি আমরা a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে, আমরা যদি দেখুন কমন জেনারেল যে ক্ষেত্রফল একটা আছে, সেটা হচ্ছে যদি আমরা নির্ণয় করতে চাই, ডেল্টা লিখবো এ বি সি ইকুয়াল টু, এটা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এবং হবে এস মাইনাস সি। এটা হচ্ছে আরেকটা কমন জেনারেল সূত্র। প্রত্যেকটা ত্রিভুজে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। যদি তিনটা বাহুর মান জানি, সেখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করবো, দেন এটা বসাবো। তাহলে এইটা একটা জেনারেল সূত্র, এইটা একটা জেনারেল সূত্র। আমাদের আরেকটা জেনারেল সূত্র আছে, সেইটা কি, সেটা হচ্ছে যদি আমরা এখানে একটু দেখি, যে এইটা যদি আমাদের আরেকটা ত্রিভুজ ধরলাম, আচ্ছা এই ত্রিভুজ দিয়ে খেয়াল করতে পারি আমরা, এটা দরকার নেই আমাদের, এটা দিয়ে আমরা খেয়াল করতে পারি, এটা দিয়ে আমরা করতে পারি। ধরো এই যে কোণটা আছে, এই কোণটার মান দেওয়া আছে হচ্ছে, এটা কি কোণ, এটা বি কোণ। যদি এই কোণটা দেওয়া থাকে, তাহলে আমি যদি এখান থেকে যে কোনো দুটো বাহু, যে কোনো দুটো সন্নিহিত বাহু, এই কোণ যদি বিবেচনা করি, এই সন্নিহিত বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকলে সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে সেটা যদি একটু দেখি, যে যদি ওইটা বলি, তাহলে এটা বলবো ত্রিভুজ, এর পাশেই দেখি আমরা, যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে, এর ক্ষেত্রফলটা হবে হাফ গুণ যে কোনো দুই বাহুর গুণফল। ধরলাম এই বাহু আর এই বাহু আছে, তাহলে লিখবা কি, যে এ গুণ সি, তার সাথে হচ্ছে সাইন, এখানে যত ডিগ্রি দেওয়া থাকবে, এখানে যে দেওয়া থাকবে সেটা, মানে এখানে কি কোণ দেওয়া আছে, বি কোণ দেওয়া আছে, তাহলে আমরা এখানে বি কোণ লিখছি। ঠিক আছে, এইটা সিমিলার। যদি এই কোণটা দেওয়া থাকতো, এটা কি কোণ, সি কোণ, তাহলে আমরা কি লিখতাম, আমরা লিখতাম যে ক্ষেত্রফল এ বি সি ইকুয়াল টু হাফ গুণ বাহুদ্বয়ের গুণফল, এই বাহু এবং বি বাহু। তাহলে আমরা লিখবো কি, এ গুণ বি গুণ সাইন, আমরা সাইন লিখে ফেলবো, এই যে কোণটা সি কোণ আছে, এখানে সি কোণ দিব। ঠিক আছে, তাহলে এইভাবে এখানে কোণ চিহ্নটা না দিলেও হবে, সাইন বি, আমরা লিখবো সাইন সি, সাইন বি সাইন সি, এটা হচ্ছে সাইন বি, এটা হলো সাইন সি, যে কোণের পরিমাণ থাকবে এটা। তাহলে এই যে তিনটা হচ্ছে জেনারেল সূত্র, এই সূত্র দিয়ে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা এখন একটু স্পেশাল ত্রিভুজ সম্পর্কে জানবো। সেটা হচ্ছে, আমরা এখানে একটা আঁকাইছি সমবাহু ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এবং এইটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এগুলা কিভাবে সূত্রগুলো আসছে, এটা আমরা প্রমাণ করে দেখি। তাহলে এটা তো আমাদের লাগবে, আমরা এই দুটো একটু মিশাই দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, তাহলে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তার আগে যদি আসি সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের একটা সূত্র জানি আমরা, যে সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজটা আছে, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। দ্যাট মিন্স পিথাগোরাসের সূত্র এটা, যে এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, এটা লম্ব বা ভূমি বিবেচনা করতে পারো, ইকুয়াল টু তাহলে লিখতে পারো বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এই যে অতিভুজের
বর্গ যে করলে যেটা হবে সেটা কি হবে, অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা আমরা অনেকগুলো অঙ্কে ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তো এইটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তার মানে ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি যে সমমানের সমান, বাহু মানের সমান, মানে বাহু, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে এটা তিনটা বাহুই সমান। এখন যদি তিনটা বাহুই সমান হয়, বললাম এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, আর এটা সি বাহু। তাহলে এই যে কোণগুলা, এই কোণগুলা কি হবে বলতো? এই কোণগুলা কি হবে? মাস্ট কোণগুলো সমান হবে। ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয়, কোণগুলো সমান হবে। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন দ্বারা ভাগ করলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে পড়বে? 60 ডিগ্রি করে পড়বে। এটাও 60 ডিগ্রি হবে, এটাও কি হবে? 60 ডিগ্রি হবে। এবং বাহুগুলো যদি সমান হয়, তাহলে এটা যদি এ বাহু হয়, এটাও এ বাহু, এবং এটাও কি বাহু? এ বাহু। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? যদি আমরা এটার ক্ষেত্রফল বের করতে চাই, অনেক ভাবে বের করতে পারবো। দেখো আমরা যেটা দেখে আসলাম একটু আগে, যে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই যে এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে একটু যদি খেয়াল করি যে এখানে আমরা দুটা বাহুর মানও জানি, এদের অন্তর্ভুক্ত কোণও জানি, এখানেও জানি, সবগুলো জানি। তাহলে আমরা যে শিখে আসলাম যে হাফ হাফ গুণ বাহুদ্বয়ের গুণফল, এই এই দুটা বাহুর গুণফল। তাহলে এখানে কি হচ্ছে? এ গুণ এ গুণ কি হবে? সাইন ওই যে অন্তর্ভুক্ত কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে যদি আমরা 60 ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে এখানে কত আসতেছে আমাদের? হাফ গুণ এই যে এ আর এ গুণ করলে কি হবে আমাদের? এ স্কয়ার, এবং সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটা তোমরা জানো। যদি গুণ করে দাও তাহলে কি হবে? এটা যে √3, 1 এর সাথে গুণ করলে এটা 2 আর 2 গুণ করলে 4 × a স্কয়ার, যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের যে স্পেশালটা ত্রিভুজ, তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা, √3/4 a স্কয়ার। যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে এইভাবে প্রমাণ করে আসছে। এটা কিন্তু আমরা এটা দ্বারাও প্রমাণ করতে পারবো। কিভাবে? জাস্ট শীর্ষবিন্দু থেকে এটা তো আমরা ভূমি বিবেচনা করতে পারি। এখান থেকে এটা যোগ করে দিলে কি হবে? একটা আমরা এখান থেকে লম্ব পাবো। এই লম্বটাকে তুমি ধরতে পারো এইচ, বা এই বাহুটাকে আমরা ডি যদি ধরি, টোটালটা তো এ ছিল, এটা কি হাফে হাফে হবে। এভাবে বসাইলে আমরা এখান থেকে এই প্রমাণটা পাবো। তো প্রত্যেকটা প্রমাণ দেখাচ্ছি না, যেন আমাদের সময় অনেক বেশি লেগে যাবে। এগুলো বই দেখানো আছে, তুমি দেখে নিতে পারো। সিমিলার কথা যদি আমরা এখানে খেয়াল করি, এই পাশে আমাদের আরেকটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজটা কিভাবে আসছে এটা একটু দেখে নিই আমরা। তাহলে দেখো, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি পেলাম? আমরা প্রমাণ করলাম এই ক্ষেত্রফল এ বি সি ইকুয়াল টু পেয়েছি √3/4 a স্কয়ার। এটা কি? বাহু, মানে বাহু স্কয়ার এটা বলতে পারো। আমরা যদি এটা এখন দেখি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি? আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটাকে যদি আমরা এ, এটা বি এবং এটাকে সি বিবেচনা করলে, তাহলে এই বাহুটাকে আমরা বলবো। আচ্ছা, এইখানে যদি একটু খেয়াল করো, এইটা আর এটা কি সম মানে কি? সমান। বি মানে দুই, বাহু মানে বাহু। যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর কোনটা দুটো সমান? ধরলাম আমরা এইটা এটা সমান, তাহলে এই সমান সমান বাহুটাকে আমরা এ ধরতেছি, এ, আর এটা তাহলে এ, আর অসমান যে বাহুটা ভূমির কাছে আছে সেটাকে আমরা বি ধরলাম, এটা হচ্ছে অসমান বাহু। তাহলে এইটার ক্ষেত্রফলটা কি হবে? এইটার ক্ষেত্রফল যে আমরা বের করতে পারবো। খেয়াল করো, যদি আমরা এই যে বিপরীত শীর্ষবিন্দু থেকে আমরা যদি এটার উপরে একটা লম্ব আঁকি, তাহলে এই যে টোটাল বাহুটা কি ছিল? বি ছিল না? তাহলে এই অংশটা কি হয়ে যাবে? আমাদের কিন্তু এখানে কি ছিল? বিসি ইকুয়াল টু বি বাহু ছিল। এটা আমরা যেটা ধরলাম ডি, তাহলে এখানে এই অংশটা কি হবে? b/2 হবে না? দুই ভাগে ভাগ হয়ে গেছে না? এটাও কি হবে? b/2 হবে না? এটা হবে। তাহলে এখন এটা যদি লম্ব হয়, তাহলে এটা মাস্ট বি একটা কি হয়েছে? স্পেশাল যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে এখানে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, মানে সমকোণী ত্রিভুজের থেকে আমরা এটার ক্ষেত্রফলটা বের করতে পারবো। চলো আমরা দেখি কিভাবে ক্ষেত্রফলটা বের করতে হয়। তাহলে এখানে আমরা কমন যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম এটা অ্যাপ্লাই করতে পারি। আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কি লিখবো? যে হাফ গুণ ভূমি, এখানে ক্ষেত্রে ভূমি আমরা বিসি ধরলাম, এবং উচ্চতা ধরলাম আমাদের এখানে এডি উচ্চতা। কি উচ্চতা? এডিটাকে উচ্চতা আমাদের, তাহলে এখানে আমরা বললাম এডি, এটা লিখলাম। তাহলে এখানে যদি একটু খেয়াল করি যে হাফ গুণ ভূমি, ভূমিটা কি? বিসি। বিসির মান কতটুকু? আমরা জানি বিসির মান হচ্ছে বি, তাহলে এখানে বি লিখে ফেললাম। বিসির মানটা কি? বি।
এডির মান কি আমরা জানি? এডির মানটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাকে এডির মানটা বের করতে হবে। কিভাবে বের করবো আমরা? এখানে দেখো এ ডি সি বা এ বি ডি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তাহলে আমরা যদি এখন লিখি যে এডির মান বের করার জন্য তাহলে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি হয়েছে? সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে যদি আমরা খেয়াল করি কি পাচ্ছি? এখানে এ বিটাকে এটা যদি সমকোণ উৎপন্ন করে এখানে, তাহলে এ বিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা, তো আমি তো এডির মানটাই বের করব। কার মান বের করব? এডির মান লাগবে আমার, যেখানে বসাবো আমি এডির মান। আমাকে এ বি স্কোয়ারের মানটা দেওয়া আছে, দেখো এ বি স্কোয়ারের মানটা কি? এ। আর বিডির মানটা কি? বিডির মান বি বাই টু হচ্ছে। বিডির মান কি হচ্ছে? বি বাই টু। আমরা এটাকে এই পাশে নিয়ে চলে আসি। তাহলে কি হবে? এটা এডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, এটা পার করে দিলে মাইনাস বিডি স্কোয়ার হবে। মাইনাস বিডি স্কোয়ার লিখে ফেললাম। এ বি স্কোয়ারের মান দেওয়া আছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ারের মান হচ্ছে বি বাই টু। আমরা বি বাই টু তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এটা হচ্ছে, তাহলে কি থাকলো এখানে একটু খেয়াল করো। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। দুইয়ের উপর বি এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার, আর টু এর উপর স্কোয়ার করলে হবে আমাদের ফোর। এটা আমাদের হয়ে গেছে। তাহলে এখন যদি একটু খেয়াল করি, এখানে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে লসাগু কত আসবে? ফোর আসবে। আর এখানে হবে কি? ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এগুলো তোমরা পারো লসাগু, এগুলো তোমরা 100% পারো। তাহলে এটা চলে আসছে। এটা কার মান আসছে? এডি স্কোয়ারের। আমার তো মান লাগবে এডির মান লাগবে। কার মান লাগবে? এডির মান। তাহলে যদি আমরা এটা পাশে নিয়ে চলে আসি, যদি এটা না দেখতে পাও তোমরা, তাহলে এখানে কি থাকতেছে আমাদের? এডি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। এটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এখানে তাহলে আমরা এডির মান কতটুকু আসতেছে আমাদের? এডি ইকুয়াল টু আসতেছে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আলাদা আলাদা করে দিলাম, হ্যাঁ। আর টু এর উপর স্কোয়ার করলে কত হবে? টু হবে। তাহলে এটা হচ্ছে এডির মান। এটা আমরা এডির মান পেয়ে গেলাম। কিভাবে পাইছি? এইটা তোমরা এগুলো নোট করবা। নোট না করলে কিন্তু ক্লাস করে খুব বেশি লাভ হবে না, কিছুদিন পরে ভুলে যাবা। মাস্ট নোট করে রাখতে হবে সবকিছু। তাহলে আমরা এই এডির মানটা এই এডির জায়গায় বসাই দিব। আর বাকি অংশটা একটু মিশাই দেওয়ার চেষ্টা করি। আমরা একটু মিশাই দিচ্ছি। একটু মিশাই দিলাম। এডির মানটা যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি এখানে আমরা? আমরা পাচ্ছি রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু। এটা পেয়েছি। এখন যদি গুণ করে দাও তাহলে কি আসবে? এটা টু আর টু গুণ করলে ফোর হবে। বি আর ওয়ান গুণ করো, বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রগুলা মাস্ট একটু মনে রাখতে হবে। সবাই একটু মনে রাখবা। তাহলে এটা সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এইটা তো দেখা যাচ্ছে প্রত্যেকটার জন্য সাধারণ, এবং আরো দুইটা সাধারণ লিখে দিছি। এগুলো মাস্ট বি নোট করে রাখবা। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝছো। আমাদের আরেকটা প্রমাণ ছিল, এই প্রমাণটা একটু বড়, এই জন্য আমরা করতেছি না, পরবর্তীতে দেখাবো তোমাদেরকে। ওটা তোমরা এমনি দেখলেই পারবা। তাহলে আমরা চলো এখন অঙ্কে চলে যাই। আমরা এখন অঙ্ক শুরু করলাম। আমি অঙ্কগুলো উঠাই নিচ্ছি, দেন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি এই সূত্রগুলো বা বেসিক বিষয় নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। যদি থাকে আরেকবার দেখবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাও। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। আমরা 1 নম্বর অঙ্কটা উঠিয়ে ফেলেছি। কি লেখা আছে দেখো? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির এত অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে বলা আছে। তাহলে এটা তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এখন বাহুগুলোর নির্দিষ্ট একটা করে মান দিয়ে রাখছে। তাহলে আমরা এগুলো একটু মিশিয়ে দিচ্ছি। তাহলে এই ত্রিভুজের সমকোণ কোনটা বলো? এই ত্রিভুজের এইটা সমকোণ, আর সমকোণের বিপরীত বা অতিভুজ 25 মিটার। আমরা লিখে ফেললাম 25 মিটার। এটা যে তোমাদেরকে দাগাইতে হবে এটা না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি দাগাইছি আর কি। 25 মিটার। এখন বলছে একটি বাহু অপরটির এত অংশ। তাহলে আমরা ধরে নিব যে একটি বাহু যদি এক্স হয়, ধরলাম এই বাহুটা যদি এক্স হয়, তাহলে এই বাহুটা কি হবে? ওর এত অংশ, তার মানে এটা হবে 3x/4। এটা অংশ মানে এর সাথে এটা এক্সট্রা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যানসারে চলে আসি। তাহলে আমরা লিখবো যে অতিভুজ দেওয়া আছে আমাদের, অতিভুজ অতিভুজ দেওয়া আছে। আমরা সমাধানে চলে আসছি। ঠিক আছে, অতিভুজ দেওয়া আছে আমাদের 25 মিটার, এবং আমরা ধরে নিচ্ছি যে ধরি একটি বাহু বা সমকোণী ত্রিভুজের একটি বাহু লিখতে পারো, কম লিখলে কোনো সমস্যা নেই। ধরি একটি বাহু
সমগ্র ত্রিভুজের একটি বাহু এক্স মিটার, মিটারকে আমরা সংক্ষেপে ময়সে তারপর ডট দিয়ে দিব। অপর বাহু কি হবে দেখো, অপর বাহু, অপর বাহু একটু খেয়াল করো, যেহেতু একটি বাহু অপরটির এত অংশ, তার মানে 4 3/4 ইন্টু এক্স, এই যে এই বাহুটার এত অংশ, ঠিক আছে, আমরা এত মিটার লিখে ফেললাম। ক্যালকুলেশন করলে আসবে 3x/4 মিটার, যেটা আমরা দেখিয়েছি এখানে, এই যে চিত্রে আমি তোমাদেরকে এটা দেখিয়েছি। তাহলে আমরা প্রশ্ন মতে এখন লিখতে পারি, বা পিথাগোরাসের সূত্র থেকে যেভাবে ইচ্ছা লিখো, যে আমরা জানি প্রশ্ন মতে আমরা কি জানি, বা পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, যে আমরা যে লিখলাম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব বা ভূমি, মানে কি যে ত্রিভুজের যে কোনো এক বাহুর, এই যে সমগ্র ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, মানে এই দুইটা বর্গের সমষ্টির সমান। তাহলে যদি আমরা এটা লিখি যে এক্স স্কয়ার, এটার বর্গ, এই বাহুটা তো এক্স স্কয়ার, এই যে একটা বাহু চিত্রের মধ্যে দেখাচ্ছি, প্লাস এই বাহুটা কি 3x/4, তার উপরে কি হোল স্কয়ার, ইকুয়াল টু এই বাহুটা কত 25, তার উপরে হোল স্কয়ার। তাহলে এটা হয়ে যায়। আমরা কোথায় পেয়েছি এটা, এটা কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে এসি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বিসি আগে লিখো বা এবি আগে লিখো, এটা কোনো ম্যাটার করে না। তাহলে দেখো এই যে এসি স্কয়ার এইটা, এবি স্কয়ার এইটা, বিসি স্কয়ার এইটা, তার উপরে বর্গ করেছি ওই সূত্র থেকে, প্রশ্ন মতো আমরা একবারে লিখে ফেলেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে পারলেই তো আমাদের অপর দুটো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আর অপর দুটো বাহুর মান আমরা পেয়ে যাবো, একটি বাহু এক্স, অপর বাহুটা এটা। তাহলে আমাকে টার্গেটটা হচ্ছে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে বের করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে ফেলতেছি যে এক্স স্কয়ার প্লাস এটার উপরে কি আছে হোল স্কয়ার আছে, তো 3 এর উপরে স্কয়ার করলে কত হবে 9, আর এক্স এর উপর স্কয়ার করলে হবে এক্স স্কয়ার বাই কত 4 ইকুয়াল টু 25 এর উপর স্কয়ার করলে তোমরা ক্যালকুলেশন করে দেখবে এটা আসতেছে 625 হয়। কত হয় 625। আচ্ছা, তারপর আমরা এখানে কি করব, দেখতেছি এখানে একটা ফ্র্যাকশন আকারে আছে, ভগ্নাংশ, তাহলে মাস্ট আমরা এখানে একটু লসাগু করে ফেলবো। তাহলে যেহেতু একটাই ফ্র্যাকশন, এর হরটা আছে 4, তাহলে এটা 4 হবে। এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসতেছে, এটা 4 এক্স স্কয়ার প্লাস এখানে হচ্ছে 9 এক্স স্কয়ার, এগুলো তোমরা পারো। এটা শুধু জাস্ট লসাগু করেছি আমরা, এটা কত হচ্ছে 625। এরপরে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে আমাদের এটা যদি যোগ করে দিব, যোগ করলে কত আসবে আমাদের, যে এখানে আসতেছে 13 এক্স স্কয়ার 13 এক্স স্কয়ার 13 এক্স স্কয়ার। আর এই 4টা ভাগ আছে না এখানে, পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দিচ্ছি 625 আর আরই গুণ 4 করে দিলাম, এটা আমরা গুণ করে দিলাম। তাহলে গুণ করে দিলে আমরা কত পাচ্ছি যদি খেয়াল করি। আচ্ছা, এখানে একটা জিনিস তো ভুল করে ফেলছি, সেটা হচ্ছে কি 4 এর উপরে তো স্কয়ার ছিল, তাহলে এটা কত হচ্ছে, এটা 16 হবে না, 16 হবে, এটা কত হবে 16 হচ্ছে, তাহলে 16 এখানে কি 16 স্কয়ার হবে, 9 থাকবে, 16 আর 9 যোগ করলে কত হবে 25, 25 হবে, কত হচ্ছে 25। আর এখানে তাহলে কত গুণ হবে 16 গুণ হবে। দেখো খেয়াল করো, এই যে 4 এর উপর স্কয়ার করলে কত হবে 16, 16 দিয়ে এটাকে লসাগু করলে 60 এক্স স্কয়ার প্লাস 16 দিয়ে 16 কে ভাগ করলে 16 হবে 9 এক্স স্কয়ার, এই দুটো যোগ করলে 25 এক্স স্কয়ার, এটা ভাগ ছিল পাশে গেলে গুণ হবে, তাহলে আমরা এখানে গুণ করে দিচ্ছি, ভালো করে লিখে দিই 16 লিখে ফেললাম 16। তাহলে এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, আর মানটা বের করতে হবে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে যদি এক্স এর মান বের করতে চাই, আমরা এক্স স্কয়ারটা রেখে দিলাম, আর এখানে 625 গুণ আছে 16, এটা গুণ আছে পাশে আসলে তাহলে ভাগ হয়ে যাবে, আমরা 25 দ্বারা ভাগ করে দিচ্ছি। 25 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, আচ্ছা আমরা একটু এই পাশের দিকে লিখি, এখানে জায়গা সংকলন হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে এক্স স্কয়ার, এখানে খেয়াল করো 25 দ্বারা যদি 625 কে ভাগ করো তাহলে এখানে হবে 25, কত হবে এটা 25, আর 25 দ্বারা 16 কে এখন গুণ করে দিলে এটা হবে 400, কত হবে 400। তাহলে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু √400, ঠিক আছে। অতএব x ইকুয়াল টু আসতেছে 20। আচ্ছা, এখানে প্লাস মাইনাস দিচ্ছি না কেন, আমরা √, হলে প্লাস মাইনাস হয়, এটা বেসিক বিষয় আমরা শিখবো। তো প্লাস মাইনাস দিচ্ছি না কারণ এটা একটা বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না, এজন্য আমরা পজিটিভ চিন্তা করতেছি। তাহলে এখানে একটি বাহুর মান কত আসছে আমাদের x ইকুয়াল টু 20 মিটার। তাহলে আমরা লিখে ফেলবো যে একটি বাহু 20 মিটার, আর অপর বাহু কত হচ্ছে, তাহলে অপর বাহু খেয়াল করো এখানে দেওয়া আছে অপর বাহু 3x/2, তাহলে আমরা লিখবো 3x এর জায়গায় লিখবো 20 বাই কত 4, এটা এটাকে ভাগ করলে কত হয় 5 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এটা 15, 4 5 20, হ্যাঁ 3 5 15,
মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের, এটা একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝছো। তাহলে চলো আমরা 2 নম্বরটা দেখে নিই। দেখো 2 নম্বরটা আমরা উঠিয়ে নিয়েছি। কি বলতেছে এটা? 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। এই যে দেখো, মনে করো এটা হচ্ছে একটা মই, এটা দেয়াল মনে করো, টোটালটাকে একটা দেয়াল মনে করো। এই দেয়ালের সাথে মইটা খাড়াভাবে আছে, একবার স্ট্রেট ফরওয়ার্ড আছে। মইটি গোড়া থেকে দেয়াল থেকে কত দূরে সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নামবে? তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের কত? 20 মিটার। কত মিটার? 20 মিটার। এটা খাড়াভাবে দেয়ালের সাথে আছে। এখন মইটি গোড়া থেকে, মইটির গোড়া দেয়াল থেকে, এই যে দেয়াল থেকে এই যে গোড়া আছে না, এটা যদি আমরা সরাইতে থাকি, মানে কত মিটার দূরে সরাইলে, ধরলাম এই পর্যন্ত সরাইছি আমরা, কোন পর্যন্ত সরাইছি? গোড়া থেকে কত মিটার দূরে সরাইলে? একটা নির্দিষ্ট পরিমাণ দূরে সরাইছি, যেন সরানোর পরে যেন এটা কি হয়, এই যে দোয়া, যদি আমি গোড়াটা সরাই দিই তাহলে কি এটা উপর থেকে কি নিচে নেমে চলে আসবে না? তাহলে ধরো দেখা যাচ্ছে যে মইটির ওই যে মাথা ছিল ওইখানে, দেয়াল থেকে সে এখানে চলে আসছে, এই যে এত এত মিটার দূরে চলে আসছে। তাহলে খেয়াল করো, এইটাই তো মই ছিল, এই মইটাকে গোড়া থেকে সরাইছি যখন, তখন এই মইটা এরকম হয়ে গেছে। তাহলে এটা কি 20 মিটারই থাকবে না? বলো, ভালো করে বুঝো। আমাদের এইটা, যদি আমি একটা উদাহরণ দিই, এইটা ছিল এরকম, ঠিক আছে, এটা খারাপভাবে ছিল। এখন গোড়া থেকে যদি সরাই, গোড়া থেকে সরাইছি, দেখো গোড়া থেকে যখন সরাচ্ছি তখন এটা উপর থেকে নিচে চলে আসতেছে। সেম কাজটা হয়েছে, এটা গোড়া থেকে যখন সরানো হয়েছে তখন এটা চলে আসছে, কিন্তু এটা কিন্তু পরিমাণটা ঠিকই আছে। তো এইটারও আমাদের পরিমাণটা ঠিকই থাকবে। তাহলে এইটা হলো, তাহলে এইটা কতটুকু? গোড়া মিটার, 4 মিটার সরানো, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত? 4 মিটার, ঠিক আছে। তাহলে এই টোটালটা ছিল 20 মিটার, যদি 4 মিটার সরানো হইলে 4 মিটার নিচে নেমে আসে, যদি গোড়া থেকে সরানো হয় তাহলে তো এটা 20 মিটারই থাকবে। তাহলে এইটা কতটুকু হয়ে গেছে দেখো তো, এইটা কতটুকু হয়েছে? এটা এটা যদি খেয়াল করো কতটুকু হয়েছে, এটা 16 মিটার বা 16 মিটার হয়েছে না, বলো? কারণ 20 মিটার ছিল, সেখান থেকে 4 মিটার সরে গেছে। তাহলে দেয়ালের সাথে এখন কতটুকু আছে? 16 মিটার উচ্চতা পর্যন্ত দেয়ালের সাথে আছে। আশা করি বিষয়টা বুঝছো, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কিছু নামকরণ করে দিতে পারি, সেই নামকরণ হিসেবে ব্যাখ্যা করতে পারবো আমরা। ধরলাম এটা ছিল আমাদের কি এ, আর এটা হলো সি, বা সি মই ছিল, এর নিচে নামার ফলে এটা বি তে চলে আসছে, আর এটাকে ধরলাম আমরা ডি। তাহলে বি সি ডি ত্রিভুজের যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি, কারণ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা ধরলাম লম্ব। তাহলে আমরা এই ভূমির মান বা সিডির মানটা বের করতে পারলেই আমাদের কত মিটার সরাইলে এটা 4 মিটার নিচে নামবে সেটা আমরা পেয়ে যাব। চলো আমরা তাহলে এটা সমাধান করে ফেলি। তাহলে লিখবা, মনে করি এই যে এসি মইটা সি থেকে ডি বিন্দুতে সরানোর ফলে এটা কি আসছে, মইটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে চলে আসছে। এই কথাগুলো লিখবা, ঠিক আছে। এটা আমি লিখে দিচ্ছি না, এই কথাগুলো লিখে ফেলবা, না লিখলেও হবে। তাহলে এখানে খেয়াল করো, এ বি সমান কতটুকু হচ্ছে, দেখো এ বি সমান সমান হচ্ছে এখানে আমাদের 4 মিটার। কত মিটার হয়েছে? 4 মিটার। টোটাল এসিটা কি ছিল, একটু খেয়াল করি, যে টোটাল এসি ছিল আমাদের, টোটাল এসি ইকুয়াল টু তাহলে কি ছিল, দেখো এসি ইকুয়াল টু ছিল আমাদের কিন্তু 20 মিটার ছিল। কত মিটার ছিল? 20 মিটার। এখন এই এসিটা ভাগ হয়ে গেছে কেমনে, যে এসি ইকুয়াল টু কি পাই আমরা, দেখো তো বিসি প্লাস এবি, বা এবি প্লাস বিসি, এটা পাই না বলো? এই টোটাল ভরের মধ্যে কি এবি প্লাস বিসি, এটা আমরা পাই। সেখান থেকে যদি আমাকে বিসির মান বের করতে বলা হয় তাহলে কি করব আমরা, এই যে বিসি, সেখান থেকে কি করব আমরা, এসি থেকে এবি বাদ দিয়ে দিব, তাহলে এসি মাইনাস এবি, এটা দেখাই দিবা। আর এসি কত? 20, আর এবিটা কত? 4, তাহলে কত হচ্ছে? 16 মিটার। কত মিটার পেলাম আমরা? 16 মিটার। এই জন্য আমরা কিন্তু 16 মিটার পেয়েছি, ঠিক আছে। এবং এখানে বিডি কত, কারণ এই এসি মইটাই গোড়া থেকে সরানোর ফলে এটা নেমে চলে আসছে। তো সো আমরা বলতে পারি বিডি ইকুয়াল টু কত, বিডি ইকুয়াল টু 20 মিটার। বিডি ইকুয়াল টু আমাদের কত মিটার হচ্ছে? 20 মিটার। তাহলে আমরা যদি এখন খেয়াল করি যে বি সি ডি এর কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী যদি ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারবো, সূত্রটা লিখে ফেলবো, তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। তাহলে আমরা লিখলাম যে ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি সমকোণী ত্রিভুজ। বিসিডি কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যদি সমকোণী হয়, আমরা এটার পিথাগোরাসের সূত্র থেকে জানি কি, অতিভুজ স্কয়ার আর অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান হয়। আমরা লিখতে পারি যে এখানে আমাদের এটা বের করতে হবে, তাহলে আমরা লিখবো যে সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস ডিডি স্কয়ার। খেয়াল করো, বিডিটা অতিভুজ, বিডি স্কয়ার, সিডিটা ধরো ভূমি, তাহলে সিডি স্কয়ার, আর বিসিটা যদি লম্ব ধরো তাহলে বিসি স্কয়ার। লিখে ফেললাম, সিডি স্কয়ারের মানটা বের করতে। সবগুলো মান আমার দেওয়া আছে, জাস্ট মান বসালে আমাদের চলে আসবে। সিডি স্কয়ারের মান বের করতে হবে,
সিডি স্কয়ার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এখানে বিডি স্কয়ার, তারপরে পার করে দিলে হবে মাইনাস বিসি স্কয়ার। ঠিক আছে, বুঝতে হবে বিষয়গুলা, তাহলেই হবে। তাহলে এখানে কি থাকতেছে সিডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার, বিডির মান কত 20, আমরা লিখলাম 20 তারপরে স্কয়ার মাইনাস বিসির মান কত, আমরা বিসির মান দেখতেছি যে 16 মিটার, তাহলে 16 তার উপরে স্কয়ার করে দাও। তাহলে 20 এর উপর স্কয়ার করলে হবে 400 আর মাইনাস 60 এর উপর স্কয়ার করলে হবে 256, এটা হবে। এটা যদি মাইনাস করে দাও তাহলে আসবে 144। তাহলে এখানে থাকতেছে কি সিডি স্কয়ার আর এখানে থাকতেছে আমাদের সিডি, এটা যদি রুট ওভার করে দাও, প্লাস মাইনাস দিব না কারণ এটাও একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কখনো নেগেটিভ হবে না। এটা আসবে আমাদের 12, কত আসবে 12। সিডির মানটা চলে আসলো কত, সিডি ইকুয়াল টু 12 মিটার, 12 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মইটি গোড়া থেকে 12 মিটার সরালে এটা উপর থেকে 4 মিটার নিচে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এইভাবে খুব সহজেই এগুলো অঙ্ক করতে পারবা তোমরা। আচ্ছা, তোমরা একটু বই নিয়ে নাও, 3 নাম্বার কোশ্চেনটা দেখো, আমি উঠাচ্ছি না। এখানে লেখা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য এত অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো 3 নাম্বারটা খেয়াল করো, আমরা এখন 3 নাম্বারটা সমাধান করব। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের সমান বাহুগুলো পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ধরলাম এটা এ, এটা বি, সি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আমরা এখানে এ বি আর এসি টা বাহুকে সমান ধরতেছি, তাহলে আমরা এখানে কি লিখতেছি যে এখানে আমাদের এ বি ইকুয়াল টু এসি, এই দুটো কি সমান বাহু, তাহলে এটা অসমান বাহু। তাহলে এখানে বলছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা মানেটা কি, এই তিনটা বাহুর যোগফলটাই হচ্ছে আমাদের পরিসীমা। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, এই ভূমিটা তাহলে আমাদের কি হচ্ছে বিসি, তো ভূমিটা তো আমরা জানি না, তাহলে ভূমিটা আগে ধরে নিই আমরা। তাহলে আমরা লিখবো যে মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ধরে নিলাম, ভূমি ধরে নিচ্ছি। ভূমি কি ধরছি আমরা, বিসি ইকুয়াল টু ধরলাম, এখানে আমরা বিসি ইকুয়াল টু কি ধরবো, যেটা ইচ্ছে সেটা ধরতে পারো। হ্যাঁ, আমরা যে কোনো একটা কিছু ধরে নিচ্ছি, যেটা আমরা এক্স ধরলাম, এক্স মিটার, এক্স কি মিটার। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, তাহলে ভূমিটা যদি এইটা হয় তাহলে সমান সমান কি বলছে, এই ভূমির এত অংশ মানে এইটা হবে 5/6 বলছে না, 5 বাই কি বলছে 6 বলছে, তাহলে আমরা বলতে পারি যেটা 5/6x ইনটু এটা বলতে পারি 5/6x, এত অংশ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ভূমির দৈর্ঘ্য। এভাবে ধরতে পারি, আরো অনেক ভাবে ধরা যায়, কিন্তু এগুলো আমাদের আরো অনেক ভাবে ধরা যায়। তাহলে আমাদের এই তিনটা বাহু পেয়ে গেছি না আমরা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে 5/6 ইন্টু ভূমির এত অংশ, আর ভূমিটা গুণ করে এত মিটার ইকুয়াল টু হচ্ছে 5x/6 মিটার। বুঝতে পারছো, এইভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা তিনটা বাহুর মানই জানি, তাহলে পরিসীমা পাবো না আমরা, পরিসীমা 60 মিটার দেওয়া আছে, এখান থেকে একটা বাহুর মান বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে তিনটা বাহু যোগ করে দাও, একটা বাহু ভূমি সেটা হচ্ছে এক্স, প্লাস আর একটা বাহু হচ্ছে সমান সমান বাহু কি হচ্ছে একটা 5x প্লাস বাই 6 প্লাস এটাও কি 5x/6 ইকুয়াল টু কত 16 মিটার। ত্রিভুজের যে কোনো তিনটা বাহুর যোগফলটাই হচ্ছে তার পরিসীমা, পরিসীমা 16 মিটার দেওয়া আছে। তাহলে এইখানে যদি আমরা একটু লসাগু করে ফেলি তাহলে 6 লসাগু হবে, তাহলে এখানে কত আসবে 6x প্লাস এটা হচ্ছে 5x প্লাস 5x। তোমরা এটা বুঝো, এর নিচে কিছু না মানে এক বিবেচনা করতে পারো, ওইটা দ্বারা লসাগুকে ভাগ করতে হয়। তুমি 1 দ্বারা 6 কে ভাগ করো তাহলে কত হবে 6 হবে, আর ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়, 6 কে যদি গুণ করো 6x হবে। একই কথা এগুলোর ক্ষেত্রে, এই 6 টা হর দ্বারা লসাগুকে ভাগ করো, 6 দ্বারা 6 কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা লবকে গুণ করো তাহলে 5x হবে। একই কথা এখানে ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে 16। তাহলে এইগুলোকে যোগ করে দাও, 5 আর 5 10, আর এখানে কত 16, তাহলে এখানে হচ্ছে আমাদের 16x, একটা ভাগ আছে না, এর পাশে গেলে কি হবে এটা আমাদের গুণ হয়ে যাবে, তাহলে 16 ইনটু কত হয়ে যাচ্ছে 6। আমরা এখান থেকে x এর মানটা পেয়ে যাচ্ছি, x ইকুয়াল টু গুণ আছে, তাহলে 16 ইনটু 6/16, তাহলে এই যে 16 আর এই 16 কি কাটা, ইকুয়াল টু কত হচ্ছে x, সরি 6 হয়ে যাচ্ছে।
অতএব এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 6। আর এক্স ইকুয়াল টু যখন 6 হচ্ছে, বল খেয়াল করো, এক্স ইকুয়াল টু 6 মানে কি, ভূমির দৈর্ঘ্য 6 আর হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে, এখানে লিখবো যে আমরা ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য এটাকে আমরা এক্স ধরছিলাম, এক্স ইকুয়াল টু 6 সেন্টিমিটার, 6 এটা মিটারে দেওয়া আছে, 6 মিটার, 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত পাবো আমরা এখানে, খেয়াল করো, এখানে কি ছিল 5/x ছিল আর x এর মান পাইছে 6, 6 6 কাটা ইকুয়াল টু 5 মিটার, ইকুয়াল টু কত, 5 মিটার। এখন আমরা লিখবো চেয়েছে কি এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখন লিখবো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা লিখে ফেলি যে অতএব, অতএব এখানে লিখবো, আচ্ছা এটা একটু মিশিয়ে দিই আমরা, এটা তো বুঝে গেছো তোমরা, আশা করি এটা বুঝে গেছো, এটা আমরা মিশিয়ে দিচ্ছি। লিখতে পারি আমরা যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা লিখতে পারি যে ত্রিভুজ, এটা আরো করে দাও, এটা তো সমদ্বিবাহু আছে, তাহলে এ বি সি কি ক্ষেত্রফল বোঝায়, ইকুয়াল টু আমরা কি জানি, b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই বিটা কি, এই বিটাই হচ্ছে অসমান বাহু বা ভূমি, আর এটা হচ্ছে সমান সমান বাহু, জাস্ট মান বসিয়ে দাও তাহলে হয়ে গেল। ভূমির দৈর্ঘ্য কত আমরা পাইছি 6/4 রুট ওভার 4 ইন্টু এর মান বা সমান সমান বাহুর দৈর্ঘ্য 5, 5 এর উপরে স্কয়ার করে দাও মাইনাস 6 এর উপরে স্কয়ার করে দাও, এটা চলে আসলো। কত আসে এখানে 6/4 রুট ওভার 5 এর উপর স্কয়ার করলে হবে 25, 25 সাথে যদি 4 গুণ আছে তাহলে কত হচ্ছে, এটা 100 হবে, মাইনাস 6 এর উপর স্কয়ার করলে হবে 36। তাহলে এখানে কত হচ্ছে 6/4 রুট ওভার 100 থেকে 36 বাদ দিলে হবে 64, আর 64 এর উপর বর্গমূল করলে হয় 6/4 ইনটু এটা হবে 8, 4 দ্বারা 8 কে ভাগ করলে কত হবে 2 হবে, আর 2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে 12, 6 দুগুণ 12, এটা হয়ে যাচ্ছে কি বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো, খুবই ইজি একটা ম্যাথ, এভাবে তোমরা করতে পারবা। আচ্ছা এরপরে চলো আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা কি বলছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। আমরা লিখে ফেলি, এটা 4 নাম্বার করতেছি আমরা। দুইটা বাহুর দৈর্ঘ্য ধরলাম, একটা বাহু আমাদের এ বাহু, সেটা আছে 25 সেন্টিমিটার ধরলাম সেন্টিমিটার, এবং বি বাহু দেওয়া আছে 27 সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার দেওয়া আছে। এবং এখানে বলছে কি পরিসীমা দেওয়া আছে, পরিসীমা, পরিসীমাকে আমরা লিখি কি 2s লিখি, হ্যাঁ, পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। আচ্ছা পরিসীমা মানে কি বোঝাচ্ছি বলতো, পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল। ধরো এইটা দেওয়া আছে আমাদের 25 আর এটা দেওয়া আছে 27, এই বাহুটার মান দেওয়া নাই কিন্তু টোটালটার যোগফল দেওয়া আছে আমাদের কত 84, এটা দেওয়া আছে, মানে চারিদিককার যোগফলটা দেওয়া আছে। তাহলে আমরা এটা পেয়ে যাব না, বলো যদি এটা পেয়ে যাই তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে এটা কি ত্রিভুজ হবে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে লিখবো যে আমরা জানি, আমরা জানি যে পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু কি, পরিসীমা ইকুয়াল টু 2s, আর পরিসীমার সূত্র কি জানি আমরা, a প্লাস বি প্লাস সি, তিনটা বাহুর যোগফল, ঠিক আছে, ইকুয়াল টু কি 2s এর মান দেওয়া আছে কত 84, 84। এখানে খেয়াল করো আমরা এ বাহুর দুটা বাহুর মান জানি 25 প্লাস 27 প্লাস সি ইকুয়াল টু 84, তাহলে এখান থেকে সি এর মান পাবা না, বলো সি ইকুয়াল টু কত হবে 84 মাইনাস 25 মাইনাস 27, এই দুটো যোগ করো তাহলে হবে 52, আর 52 থেকে যদি বাদ দাও তাহলে এটা আমাদের আসবে 32। কত আসবে এটা আমাদের 32, 42, আর এই দুটো যোগ করলে কত আসতেছে আমাদের, এটা 84 না, হ্যাঁ 84, 84 এটা, হ্যাঁ আমরা 84, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 32 পাচ্ছি, কত পাচ্ছি এটা 32 সেন্টিমিটার। একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, একটা সি বাহুর মান পেয়ে গেলাম, তারপরে এখানে কি পেয়েছি আমরা 32 পেয়ে গেছি না। তাহলে এখন একটু খেয়াল করো, এইটা 25, এটা 27, এটা 32, তাহলে এটা প্রত্যেকটা বাহুর মান আলাদা, তাহলে এটা কি হবে একটা বিষম বাহু ত্রিভুজ হবে। কোন বাহুর মানে আমরা জানি না, তাহলে আমরা সেখান থেকে অবশ্যই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি।
সেটা দিয়ে আমরা এখানে বের করে ফেলতে পারবো। সেখানে আমাদের কি লাগবে? এস লাগবে। তো এখানে আমরা 2s পাইছি না, যে 2s ইকুয়াল টু কত পাইছি এখানে, এখান থেকে s ও পেয়ে যাব। s ইকুয়াল টু কত হবে? 2 দ্বারা ভাগ করে দাও, 84/2 ইকুয়াল টু হয়ে গেল কি 42। এটা হয়ে গেল। তাহলে আমরা এখন লিখবো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে লিখবো যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এইভাবে লিখলে হবে, এটা বোল্ড করে দিলেও কিন্তু হবে। ঠিক আছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কি আসতেছে দেখো, যে রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা দিয়ে আমরা বের করবো। যখনই বিষমবাহু ত্রিভুজ দিবে, তিনটা বাহুর মান যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, সূত্র বসিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অন্য ক্ষেত্রেও হবে, কিন্তু এটার জন্য বেশি ব্যবহার করতে হবে আমাদের। আমরা রুট ওভার দিয়ে দিচ্ছি, s এর মান হচ্ছে কত 42, তাহলে 42 ইনটু s এর মান এখানে কত 42 মাইনাস এর মান কত ধরছি আমরা 25, এখানে লিখতে পারো ধরি, লিখতে পারো, এটা তো দেওয়া নাই, আমরা ধরে নিছি। এটা হচ্ছে 25 ইনটু s এর মান 42 মাইনাস b এর মান 27, সেম ভাবে s এর মান 42 মাইনাস c এর মান 32। এখন এটা বিয়োগ করে দাও, তাহলে কত আসবে? রুট ওভার দিয়ে দাও 42 ইনটু, এটা যদি বিয়োগ করে দাও তাহলে 5 আছে কয়ে 12, 7 এ 12, হাত থেকে 1, তাহলে এখানে হচ্ছে 17 ইনটু, এখান থেকে যদি বিয়োগ করো তাহলে আসবে হচ্ছে 15, এবং এখান থেকে যদি বিয়োগ করো তাহলে আসবে হচ্ছে আমাদের 10। তাহলে জাস্ট এইগুলা খালি আমরা ক্যালকুলেশন করে দিয়ে দিব, এগুলো সবগুলো গুণ করে দেব। ক্যালকুলেটর নিয়ে নিই আমরা, এগুলো সবগুলো গুণ করে দিলে আমাদের চলে আসবে যে 1,07,100, 1,07,100 এটা চলে আসবে। জাস্ট এটাকে বর্গমূল করে দাও, বর্গমূল করে দিতে হবে, রুট ওভার করে দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার আসবে 327.26 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, খুবই ইজি ম্যাথ, এভাবে করতে পারবা। এরপর আমরা পরেরটা দেখি চলো। 5 নাম্বার যে ম্যাথটা আছে, এইটা তোমাদের 16.1 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা সৃজনশীলে যে এতবার আসছে বলে শেষ করা যাবে। দেখো কি বলা হয়েছে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করো এইটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা আমি যদি একটু খেয়াল করি, মনে করো এর ভেতরে একটা ত্রিভুজ আছে, এটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এটা ছিল প্রত্যেকটা বাহু তো সমান সমবাহু ত্রিভুজের। যদি এই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মনে করো এ, বাহুর দৈর্ঘ্য কে এ, তাহলে বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুটা আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়েছে। দেখো এখান থেকে এটা 2 মিটার বাড়াইছি, এটা 2 মিটার বাড়াইছি, এটা 2 মিটার বাড়াইছি। যদি বাড়ানো হলে তাহলে ক্ষেত্রফল হয়ে যায়, এই যে বাড়ানো হইলে ক্ষেত্রফল হয়ে যায় 6√3 হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু কি হয়েছে, বেড়ে গেছে। বাড়ানো হলে এত হয়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাকে এই যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা চলো শুরু করে দিই। আমরা লিখবো যে মনে করি মনে করি মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। ঠিক আছে, এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার কথা চিন্তা করো, এটা কত a মিটার না? অতএব এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যদি একটা বাহুর দৈর্ঘ্য a মিটার হয় সমবাহু, তাহলে ক্ষেত্রফলটা কত হবে বলো? আমরা ক্ষেত্রফল দেখে আসছি, সেটা হচ্ছে কি √3/4 a স্কয়ার, এটা হবে তার ক্ষেত্রফল। এখন কোশ্চেনে বলতেছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে, তার মানে এটা যদি এটা 2 মিটার বাড়াইছে তাহলে এটা কত হয়েছে, a+2 হয়ে গেছে না বাহুটা? এটাই তো হয়ে গেছে। তাহলে আমরা লিখবো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য
হবে, দৈর্ঘ্য হবে a+2 মিটার। দেখো আগে ছিল a, 2 মিটার বাড়ালে কত হবে? a+2 মিটার হবে না বলো? অবশ্যই a+2 মিটার। তাহলে তখন ক্ষেত্রফল কি হবে? তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো? তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল মাস্ট এইটা হবে যে √3/4 a স্কয়ার, মানে কি বাহু স্কয়ার। আর বাহু 2 মিটার বাড়ানোর ফলে কি হয়েছে আমাদের? a+2 বাহু হয়ে গেছে, তার উপরে স্কয়ার হবে। ভালো করে বুঝো, a+2 টাই তো বাহু। আগে ছিল a, 2 মিটার বাড়ানোর পরে কত হয়েছে বাহুটা? a+2 মিটার হয়েছে। বাহুর উপরে আমরা স্কয়ার দিয়ে দিলাম। এখন এই যে a+2 মিটার বাড়ানোর ফলে কি হয়েছে? 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। মানে আগে যে ক্ষেত্রফলটা ছিল 2 মিটার বাড়ানোর ফলে সেটা 6√2 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে আমরা প্রশ্ন মতে একটা কাজ করব। কি কাজ করব দেখো, আমরা লিখবো যে প্রশ্ন মতে খেয়াল করো, আগের ছিল এই ক্ষেত্রফলটা আর এখন হচ্ছে এই ক্ষেত্রফলটা। তো এই ক্ষেত্রফলটা যখন করছি তখন ক্ষেত্রফল বেড়ে গেছে কত? 6√2 বর্গ মিটার বেড়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি যে √3/4 a+1 তারপরে হোল স্কয়ার করে দিলাম, মানে কি এটা 2 মিটার বাড়ানোর ফলে। সেখান থেকে যদি আমি আগের ক্ষেত্রফলটাই ভেতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিই তাহলে কত হয়? √3/4 a স্কয়ার। তাহলে যদি এটা আমি বাদ দিই সেখান থেকে কি লিখতে পারবো? যেটা বেড়ে গেছে সেটা লিখতে পারবো না, কারণ যেটা মানে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, তাহলে কতটুকু বাড়ছে সেটা পেয়ে যাচ্ছি আমরা। এখানে লিখলাম 6√3, এত বর্গ মিটার বেড়ে গেছে। এটা একটু ভালো করে বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এখানে বলছে কি একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, যখন 2 মিটার বাড়াইছে তখন ক্ষেত্রফলটা এইটা হইছে, আর আগে ছিল ক্ষেত্রফলটা এইটা। তো এখান থেকে এটা যদি বাদ দিয়ে দিই আমরা এখন, তাহলে আমাদের কি কতটুকু বাড়ছে? ক্ষেত্রফল তখন 6√3 বর্গ মিটার বেড়ে যায়। মানে যে ক্ষেত্রফল ছিল তার সেটা বেড়ে গেছে, তাহলে এখান থেকে বাদ দিছি এবং এতটুকু অংশই বেড়ে গেছে। এটা করা যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, এখন আমরা কি করতে পারি? এখানে সাজ দিতে পারো অথবা বাদ দিতে পারো। তাহলে এখানে আমরা যদি দেখি যে √3/4, এখানে √3/4 এটা আমরা যদি কমন নিয়ে নিই, আচ্ছা পরে নিচ্ছি √3/4। এখানে আমরা সূত্র বসাতে পারি না, a প্লাস b হোল স্কয়ার। তাহলে কি হবে? স্কয়ার প্লাস 2ab। তাহলে 2 বলতে সূত্রের 2 আর a বলতে a, b বলতে 2। তাহলে আমরা লিখতে পারি যে 4ab, 4a লিখতে ফেললাম একবারে, কারণ 2b এর হচ্ছে একটা 2 আসবে। তাহলে 2 2 4 আর a বলতে এটা প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে কি 4 এর উপরে 2 এর উপর স্কয়ার করলে হয়ে যাবে 4। এটা একবার লিখে ফেললাম। মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু থাকছে 6√3। তাহলে এখানে দেখো এই যে দুইটা পদ, এই দুইটা পদে √3/4 কমন। তাহলে √3/4 আমরা কমন নিচ্ছি। তাহলে এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4, এখানে মাইনাস a স্কয়ার, কারণ এটা তো কমন নিয়ে নিছি আমরা। তাহলে এইখানে খেয়াল করো যে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা চলে যাবে। তাহলে এখানে কি থাকতেছে? 6√3। এখানে এটা থাকলো। আমরা যদি একটু দেখি খেয়াল করি, তাহলে এটা যদি আমি লিখি, এটা আমরা পরে পার করে দিচ্ছি। এটা কি করতেছি? এই অংশটা পার করে দিচ্ছি। তাহলে কি থাকে এখানে? 4a প্লাস 4 এতটুকু অংশ থাকে। 4a প্লাস 4 আর এখানে ছিল কি? 6√3। এখানে খেয়াল করো এই 4টা কিন্তু এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে গুণ হয়ে যাবে। আর এই √3টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে গেলে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছো? জাস্ট উল্টে তোমরা ক্যালকুলেশন করে দিবা। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমরা এই পাশে চলে আসি এখন। এই পাশে চলে আসতেছি। তাহলে এই পাশে কি থাকে? এটা থাকে। আর এখানে যদি ক্যালকুলেশন করে দাও তোমরা, তাহলে ক্যালকুলেশন করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে এই যে √3 আর √3 কেটে দেবে, তাহলে 6 4 কত হয়? 24। তাহলে এখানে এটা হচ্ছে যে 4a প্লাস 4 ইকুয়াল টু 24, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকলো? 4a, এটা যদি পার করে দাও 24 মাইনাস 4 ইকুয়াল টু 4a ইকুয়াল টু 20, বা a ইকুয়াল টু কত? 20/4, a ইকুয়াল টু 5 মিটার। 5 কি? মিটার। তাহলে আমাকে চেয়েছিল যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলছি, সেটা কত হয়েছে? 5 মিটার। এটা ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। তো এই কোশ্চেনটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীলের জন্য। পরীক্ষায় অনেকবার এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে? তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের 298 পৃষ্ঠার উদাহরণ দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সেম ম্যাথ। এখানে যে বলছিল যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইতে, আর ওখানে বলছে 1 মিটার বাড়াইতে। তুমি এখানে কি করবে? a+1 করে দিবা। সিমিলার কথা, এখানে a+1 এর হোল স্কয়ার, আর এটা তো থাকবেই, তারপর স্কয়ার করে এখানে 3√3 হবে। ক্যালকুলেশন করে দিবা, এর মানটা পেয়ে যাবা। এইভাবে খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন 6 নাম্বার ম্যাথটা দেখি। 6 নাম্বার ম্যাথে কি বলতেছে?
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এইখানে আমরা দেখাচ্ছি, তাহলে একটা ত্রিভুজ আছে, ধরলাম এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আছে, হ্যাঁ। এই ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে 26 মিটার আর একটা আছে 28 মিটার, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। এর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, মানে এই যে এই জায়গাটার কোণটা বের করতে বলছে, এইটা বের করতে বলছে, ঠিক আছে। এটাকে থিটা বলতে পারো বা যে কোনো কিছু বলতে পারো, ঠিক আছে। এবিসি দিয়েও বলতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এটার ক্ষেত্রফলের সূত্র আমরা খুবই ইজিলি জানি যে যদি দুটো বাহু দেওয়া থাকে তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা তার ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো। এটা থিটা বলতে পারো, তুমি এটাকে এবিসি বলতে পারো, যা ইচ্ছে সেটা বলতে পারো। তাহলে আমরা যদি সহজে লিখে ফেলি যে আমরা লিখেছি দুটো বাহুর দৈর্ঘ্য, তাহলে এটাকে এ বি দিই, এ, এটা বি, এটা সি, তাহলে এটা কি কোণ হচ্ছে? এটা বি কোণ হচ্ছে, ঠিক আছে। আমরা লিখলাম যে এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 26 আর বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 28। এটা কি মিটারে দেওয়া আছে। আমরা লিখবো যে বাহুর অন্তর্গত কোণ। তাহলে আমরা জানি, এভাবে লিখতে পারি যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি বলতো? হাফ গুণ ভূমি বা বাহু, দুটা বাহুর গুণফল, এ বাহু এ বি আর বিসি। তাহলে আমরা লিখতে পারি না যে এ বি গুণ বিসি গুণ কি সাইন সেই কোণ বি কোণ, অন্তর্ভুক্ত কোণ বি। তাহলে এইখানে খেয়াল করো, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার, ডিরেক্টলি বসাই দাও, ইকুয়াল টু এই যে হাফ বসাই দাও এখানে। এ বির মান কত? 26, বিসির মান কত? 28, আর সাইন এখানে গুণ দাও, সাইন বি, এটার মান বের করতে বলছে। মানে এখানে অন্তর্ভুক্ত কোণ বি কোণের মানটা বের করতে হবে। তাহলে আমরা বের করে ফেলতে পারবো, দেখো খেয়াল করো 182, এই যে 2 দ্বারা এটাকে তো ভাগ আছে, ভাগ করে দাও, তাহলে কত হবে? এটা 13 হবে। তাহলে এখানে কত থাকতেছে? 182 ইকুয়াল টু 13 গুণ 28, 13 গুণ কত? 28। আমরা যদি ক্যালকুলেটরে 13 গুণ 28 করে দিই তাহলে কত আসে আমরা খেয়াল করি, করে দেখি। এটা দেখো যে 13 গুণ 28, ঠিক ছিল লিখা? ঠিক ছিল। তাহলে এটা হচ্ছে 364 সাইন বি থেকে গেল, হ্যাঁ। এখানে পুরাটাকে পারে নিয়ে চলে আসো, যেটার মান বের করবো। তাহলে এখানে কি থাকে? সাইন বি, তার সাথে গুণ ছিল কত? 364 ইকুয়াল হলো 182। এটা গুণ আছে, পাশে গেলে ভাগ হবে, তাহলে কি থাকে? সাইন বি ইকুয়াল টু 182 ভাগ 364। এইটাকে দেখো, এইটা দ্বারা এটাকে ভাগ করা যায়, ডিরেক্টলি ভাগ করা যায়। তাহলে এটা এরকমটা আসবে যে 1/2 আকারে আসবে। কি আসবে? 1/2 সাইন বি। কেন? 182 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে কেটে যাবে, 1 হবে। আর 182 দ্বারা এটাকে ভাগ করলে 2 বার যাবে, ঠিক আছে। তাহলে সাইন বি ইকুয়াল টু কত হইছে? হাফ হইছে। সাইন বি হাফ হইছে। এই হাফ কত ডিগ্রি মান সাইন, এটা কিন্তু আমরা জানি। আমরা ত্রিকোণমিতি যারা পড়ে আসছো, শিখে আসছো, ওখান থেকে তুমি কোণের মানগুলো জানো। সাইন বি ইকুয়াল টু লিখতে পারবা সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফ সাইন 30 ডিগ্রি যদি কোথাও লেখা থাকে সেখানে আমরা হাফ লিখতে পারি, আর হাফ যদি কোথাও লেখা থাকে সেখানে সাইন 30 ডিগ্রি লিখতে পারবো আমরা। তাহলে এখান থেকে সাইন আর এই সাইন যদি বাদ দিয়ে দাও ওই পাশ থেকে, তাহলে কি থাকে এখানে? যখন বি ইকুয়াল টু থাকে 30 ডিগ্রি। তাহলে এই যে অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হয়ে গেল? আমাদের অন্তর্ভুক্ত কোণ হয়ে গেল 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে খুবই ইজিলি তোমরা দেখা যাচ্ছে কয়েকটা লাইনের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করে দিতে পারবা, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এটা মিশিয়ে দিই, মিশিয়ে দিয়ে আমরা 7 নম্বরটা করব। 7 নম্বরটা কি বলতেছে একটু ভালো করে দেখো তোমরা বইটাতে। 7 নম্বরটাতে আমাদের দেওয়া আছে যে 7 নম্বর দেখো কি দেওয়া আছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 বর্গমিটার। তাহলে আমরা এই যে এইটা আর এইটা দুটাকে সমান সমান বাহু ধরলাম, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত? 10। দেখো খেয়াল করো, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 বর্গমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 248 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই যে এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, হ্যাঁ। যদি আমরা নামকরণ করতে পারি, এটাকে নামকরণ করলেও হবে, না করলেও হবে। আমরা তাহলে লিখে ফেলি যে
সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান ধরি, ধরে নিছে, হ্যাঁ ধরি, সমান সমান বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা কি এ দ্বারা লিখি, আমরা কি দ্বারা লিখি, এ ইকুয়াল টু ধরলাম 10, এখানে কি দেওয়া আছে 10 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এবং এখানে আর ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে ভূমির দৈর্ঘ্য ধরি, ভূমির দৈর্ঘ্য আমরা ভূমির দৈর্ঘ্য বি বিবেচনা করতে পারি বা অন্য যে কোনো কিছু বিবেচনা করতে পারো, যে বি মিটার ধরছি আমরা, কত মিটার ধরছি, বি মিটার। এবং এটার ক্ষেত্রফল যেটা এরিয়া দেওয়া আছে আমাদের 48 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সম, আমরা জানি লিখতে পারো, কোনো সমস্যা নাই, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু দেওয়া আছে কত 48 বর্গ মিটার, এটা দেওয়া আছে না, এটা দেওয়া আছে বর্গ। তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি না, দেখো প্রশ্নের মধ্যে আমরা লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অথবা এইখানেই লিখে দাও, এখানে সাজ দ্যাট দিয়ে লিখে দাও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি b/4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কিন্তু আমরা করে আসছি, প্রমাণ করে আসছি, বিটা হচ্ছে অসমান বাহু বা ভূমি, এটা হচ্ছে সমান সমান বাহু, ইকুয়াল টু কত আছে এখানে 48, এটা লিখে দিলে হবে। এখানে তুমি প্রশ্নের মধ্যে লিখতে পারো, কোনো সমস্যা নাই, যেইটা ইচ্ছা সেভাবে ইচ্ছে লিখো। ঠিক আছে, এটা লেখার পরে প্রশ্ন মধ্যে লিখতে পারো, না লিখলেও হবে, নো প্রবলেম। ওকে, সেখান থেকে আমাকে বি এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে। তাহলে আমাকে এখানে এ এর মানটা দিয়ে রাখছে, তাহলে আমরা এ এর মানটা বসিয়ে দিব, তাহলে অবশ্যই বি এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা এ এর মানটা বসিয়ে দিই। যদি এর মানটা বসিয়ে দিই তাহলে কি আসতেছে দেখো, এটা আসতেছে b/4 √4 ইন্টু এর মান হচ্ছে 10, তারপর স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 48। এটা একটু বড় হবে ক্যালকুলেশন, আমরা আস্তে আস্তে করবো এটা। তাহলে এটা কত হচ্ছে b/4, আচ্ছা এই 4টা আমরা এখন গুণ করে দিতে পারি না, গুণ করে দিতে পারি, তাহলে তো আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। গুণ করে দাও, তাহলে এখানে কি থাকবে, শুধু বি থাকবে, এখানে শুধু কি থাকবে, বি থাকবে। তাহলে √, কত হচ্ছে এটা দেখো, 10 এর উপর স্কয়ার করলে হবে 100, 4 এর সাথে গুণ করলে হবে 400 মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এখানে 48, এই যে এটা ভাগ ছিল এ পাশে যে আমাদের গুণ হয়ে গেছে, তাহলে এইটা হয়ে গেল। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বি এর মানটা বের করতে হবে। তাহলে এই যে বর্গমূলটা যেটা দেওয়া আছে √, এই √টা বেঁচে রাখতে তো কাটতে হবে আমাকে, তাহলে √কে আমরা কিভাবে কাটবো এইটা একটু দেখি। তাহলে এইটা উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই, যে বি এখানে থাকলো যে √400 মাইনাস বি স্কয়ার, বর্গমূল না করলে কি, বর্গ না করলে কি কাটতে পারবো বর্গমূল, কখনোই পারবো না। 4 8 32 2, হাত থাকে 3, 4 4 16 আর 3 কত 19, 192। তাহলে আমরা এখানেও বর্গ স্কয়ার করে দিলাম, আমরা এই যে টোটালের উপরে স্কয়ার করে দিলাম। তাহলে আমরা লিখবো উভয় পাশে বর্গ করে, কি করে আমরা লিখবো, বর্গ করে, উভয় পাশে বর্গ করে, সাইড নোট দিব, হ্যাঁ সাইড নোট দিলাম। যখন বর্গ করব তখন কি হবে, এখানে বি এর উপরে স্কয়ার আছে, তাহলে এটা কি হবে, বি স্কয়ার হয়ে যাবে, আর এই রুটে আর স্কয়ারে কেটে যাবে, থাকবে কি এখানে 400 মাইনাস বি স্কয়ার। আমি ওই √, বা বর্গমূলকে কাটার জন্য তো আমি স্কয়ারটা করেছি। আর এখানে 192 এর উপর যদি স্কয়ার করা হয় তাহলে কত আসে, একটু ক্যালকুলেটর মেরে দিই আমরা, তাহলে একটু দেখো 192 স্কয়ার, তাহলে এখানে আসছে 36,864 এত আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এইটা চলে আসলো। এখন যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে কি পাবো, আমরা এটার সাথে এটা গুণ করে দিতে পারি, আমরা গুণ করে দিব, তাহলে কি হবে, কি আসবে এখানে দেখো, বি এর সাথে 8 গুণ করে দিলে হবে আমাদের 400 বি স্কয়ার, এর সাথে একটা গুণ আসছে, তাহলে কি বি স্কয়ার আর বি স্কয়ার গুণ করলে প্লাস এর মাইনাস মাইনাস বি টু দি পাওয়ার 4 আসবে। আর এটা যদি এই পাশে নিয়ে চলে আসে তাহলে এটা হবে মাইনাস 36,864, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, এটাকে আমরা মিডল ফ্যাক্টর বা সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি কিনা, হ্যাঁ নিয়ে আসতে পারি। আমাকে ওইভাবে করতে হবে, এখানে ইকুয়াল টু 0 রাখতে হবে, কিছু নেই মানে 0 হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার আছে, তাহলে আমরা এটাকে সামনে নিয়ে আসতেছি, এটা বি টু দি পাওয়ার 4 লিখতেছি, -1 দ্বারা গুণ করে দিলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটাও প্লাস হয়ে যাবে, মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি আমরা। তাহলে এটা কি হচ্ছে, প্লাস ছিল এটা -400 বি স্কয়ার, সাজায় লিখতেছি আর কি, হ্যাঁ এটা আমরা লিখবো প্লাস 36,864 দেখো তো বসছো কিনা।
এটা মাইনাস ছিল, -1 দ্বারা উভয় পাশে গুণ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। এইটাকে আমরা মিডল ফ্যাক্টর করব। এটাকে আমরা কি করব, আমরা মিডল ফ্যাক্টর করব। যদি এটাকে আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে এখান থেকে আমরা বি এর মানটা পাবো। তাহলে আমরা এখানে চলে আসি, এর পাশে চলে আসি, এখানে এটা আছে, এখানে দেখি আমরা উঠাচ্ছি এটা। তাহলে এখানে বি টু দি পাওয়ার 4 মাইনাস, দেখো খেয়াল করো, এইটাকে তুমি কি করবা, লসাগু করবা, করে কি করতে হবে, এই যে মাঝখানেটা যোগ বিয়োগ করে মিলাইতে হবে আর গুণ করে এটা মিলাইতে হবে। যদি এটাকে লসাগু করে দেখো তাহলে লসাগুটা আসবে এরকম যে 256 গুণ যদি 144 করো, দেখবা যে এটা আসতেছে, এটা আসতেছে। হ্যাঁ, আমি ক্যালকুলেট করে দেখলাম, এটা সময় লাগবে, তোমরা লসাগু করে করে ভাগ ভেঙে ভেঙে দেখবা আর কি। তাহলে দেখো 256 গুণ 144, দেখো এইটা আসতেছে, আশা করে দেখতে পাচ্ছ। তাহলে এইটা চলে আসতেছে, এবং এইটা যদি যোগ বিয়োগ করো তাহলে কিন্তু আবার যোগ করে দিলে 400 হয়ে যায়। তাহলে আমরা এইভাবে লিখবো 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার ইকুয়াল মাইনাস মাইনাস, এটা মিশাই দিই আমরা একটু, মাইনাস এটা প্লাস 36,864 ইকুয়াল টু 0। খেয়াল করো, এই দুটা গুণ করলে এইটা মিলে, এবং এই দুটা বিয়োগ আছে, বিয়োগ মানে কি মাইনাস আসবে, এবং দুটা যোগ করলে আমাদের 400 মিলে যাবে। এটাই হচ্ছে মিডল ফ্যাক্টর প্রসেস বা পদ্ধতি, তোমরা এটা জানো আশা করি। তাহলে এখান থেকে যদি খেয়াল করি কি কমন আসতেছে, বি স্কোয়ার কমন। যদি বি স্কোয়ার কমন নাও তাহলে এখানে কি থাকবে, বি স্কোয়ার থাকবে, 4টা বি আছে, 2টা বি কমন নিছো, আর এখানে থাকবে -256। এখানে -144 কমন, তাহলে এখানে কি থাকতেছে, বি স্কোয়ার থাকতেছে, মাইনাস প্লাসে মাইনাস মাইনাস কমন নিছো, প্লাসে মাইনাস মাইনাস, 144 দ্বারা এটাকে ভাগ করে দিবা, এখানে ভাগ করে দিবা 144, 256 চলে আসছে, তাহলে 256। আমরা জানি মিডল ফ্যাক্টর সবসময় কি হবে, এইটা আর এটা কি মিলে যাবে, তাহলে ওটা কমন নিয়ে নাও। তাহলে কি থাকছে আমাদের বি স্কোয়ার মাইনাস 256, এটা একটা, এটা থাকছে বি স্কোয়ার মাইনাস 144, এটা একটা ইকুয়াল টু কি লিখবো আমরা, 0। তাহলে এখান থেকে আমরা কি কার মান পাবো, বি এর মানটা বের করতে পারবো। এখান থেকে আমরা খুব ইজিলি বি এর মানটা বের করতে পারবো। কিভাবে করবো আমরা, এখানে লিখবো হয় বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু কত, 0। তাহলে এটা কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু, এটা মাইনাস অপাশে গেলে প্লাস হয়ে যাবে 256, অতএব বি এটা কি হয়ে যাবে, √256। একটু খেয়াল করো, এখানে প্লাস মাইনাস কেন দিচ্ছি না, কারণ এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনোই মাইনাস হয় না, ঠিক আছে। অতএব বি ইকুয়াল টু হয়ে যাবে এটা 16 হয়ে যাবে। আর এখানে লিখবো আমরা অথবা কি লিখবো, যে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। এটা একবার 0, এটা একবার 0, তাহলে এখানে কত আসতেছে, বি স্কোয়ার ইকুয়াল টু 144, এখানে বি ইকুয়াল টু তাহলে কি √144, অতএব বি ইকুয়াল টু কত আসবে, 12। তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য কখনো 16 হবে, কখনো 12 হবে। তাহলে তুমি লিখতে পারো উত্তর কি আমাদের, যে ভূমির দৈর্ঘ্য 12 অথবা 16, দুটাই কিন্তু অ্যান্সার। ভূমির দৈর্ঘ্য কি বের হয়েছে আমাদের, 12 অথবা 16। তাহলে লিখবে কি, ভূমির দৈর্ঘ্য 12 অথবা 16, এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের রেজাল্ট। 8 নম্বরটা বলতেছে, দেখো বইটা, যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা, একটা নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে। দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তো 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে। একটু বোঝার জন্য আমরা চিত্রটা এঁকে ফেলি। চিত্রটা কেমন হচ্ছে দেখো, ধরলাম যে একটা নির্দিষ্ট স্থান, ধরলাম আমরা এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, এটা হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট স্থান। এই স্থান থেকে 135 ডিগ্রি কোণ করে কিভাবে আমরা আঁকতে পারি, ধরলাম এইটা, এখানে তো 90 ডিগ্রি হবে, তাহলে আমরা এভাবে আঁকতেছি, এভাবে আঁকতেছি, ঠিক আছে। তাহলে ধরলাম এটা হচ্ছে এ একটা নির্দিষ্ট স্থান, এখান থেকে 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, দুজন লোক দুই দিকে গেছে, এইদিকে একজন লোক গেছে এবং এইদিকে একজন লোক গেছে, এবং দুইজন বিপরীত দিকে গেছে। এইদিকে গেলে এই গেছে হচ্ছে এইদিকে, বিপরীত দিকে গেছে। হ্যাঁ, বিপরীত দিকে যাওয়ার পরে কি বলতেছে, যে এটা 135 ডিগ্রি কোণ করে 135 ডিগ্রি কোণ করে চলে গেছে। দুজন লোক নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার বেগে একজন যাচ্ছে, আরেকজন যাচ্ছে দেখা যাচ্ছে যে
আর একজন যাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এ স্থান থেকে যে কোনো একটা জিনিস আমি ধরে নিতে পারি। সেটা কি? ধরলাম যে ইনি যাচ্ছেন হচ্ছে বি এর দিকে যাচ্ছেন 7 কিলোমিটার বেগে। কত কিলোমিটার বেগে? 7 কিলোমিটার পার আওয়ার বেগে। আর এইটা ধরলাম সি, ঠিক আছে? 4 ঘন্টা গেছে, যা এর হলো দেখা যায় 5 কিলোমিটার বেগে। যাওয়ার পরে বলতেছে 4 ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব। তাহলে এই যে দূরত্বটা, এটা তো সরাসরি দূরত্ব না, বক্র দূরত্ব। আমরা এখান থেকে যদি এটা যোগ করে দিই তাহলে এটা কি পাবো? আমরা সরাসরি দূরত্ব পাবো। এইটা আমাদেরকে বের করতে হবে। তো এটার জন্য কি করব? আমরা এই এ বি অংশটাকে একটু বর্ধিত করব। আমরা কত দূর পর্যন্ত বর্ধিত করব? ডি পর্যন্ত বর্ধিত করবো। এবার সি তে যদি যোগ করে দিই তাহলে এটা একটা কি হয়ে গেছে? সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? সমকোণী ত্রিভুজ হয়ে গেলে আমরা খুব সহজে এটা ব্যাখ্যা করতে পারবো। যদি এটা 135 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে বলো? এটা মাস্ট বি টোটালটা 180 ডিগ্রি হইলে এটা কত ডিগ্রি হবে আমাদের? 45 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে এটা আমাদের? 45 ডিগ্রি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে চলো আমরা কিছু জিনিস লিখে ফেলি। যে মনে করি দুজন লোক এ বিন্দু থেকে, একজন বি 7 কিলোমিটার পার আওয়ার বেগে বির দিকে গেছে, আর একজন 5 কিলোমিটার পার আওয়ার বেগে এ থেকে সি এর দিকে গেছে। ঠিক আছে, এই কথাটা আমরা লিখে ফেলবো। আমরা লিখি যে মনে করি দুজন লোক এ স্থান থেকে 135 ডিগ্রি কোণে, আচ্ছা এটা না লিখতে পারে, অথবা স্থান থেকে যথাক্রমে 7 ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার ঘন্টায়, ঠিক আছে? 7 কিলোমিটার ও 5 কিলোমিটার যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে রওনা হয়ে 4 ঘন্টা পর যথাক্রমে এই 7 কিলোমিটার বি ও সি বিন্দুতে পৌঁছায়। আচ্ছা পৌঁছায় গেল, ঠিক আছে? পৌঁছায়। এখন আমাদেরকে সরাসরি দূরত্ব বিসিটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এটা পৌঁছাচ্ছে। তাহলে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্বটা কি হচ্ছে? 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব, আচ্ছা এখন যদি আমি লিখি 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব বিসি। এই বিসির মানটা আমাকে কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে? এরপরে আমরা এই বি এবি বাহুটাকে বর্ধিত করে ডি পর্যন্ত এবং সিডি যোগ করে দিয়ে লিখে ফেলবা, না লিখলেও হবে, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে 4 ঘন্টা পরে প্রথম লোকের দূরত্ব আমি দেখো লিখি যে 4 ঘন্টা পরে প্রথম লোকের দূরত্ব। খেয়াল করো, প্রথম লোকের দূরত্ব আমরা কি দ্বারা লিখছি? প্রথম লোক সে 7 ঘন্টায় যাচ্ছিল, ঘন্টায় 7 কিলোমিটার, সেটা হচ্ছে এ বি। তাহলে এ বির দূরত্ব কি? 7 কিলোমিটার কি গেছে? এ স্থান থেকে 7 কিলোমিটার পার আওয়ার বেগে 4 ঘন্টায় বি স্থানে পৌঁছাইছে। তাহলে আমরা কি লিখবো এখানে? 7 × 4, এটার দূরত্ব আমরা পেয়ে যাব 28 কিলোমিটার। 28 কি কিলোমিটার পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে যদি আমি লিখি যে 4 ঘন্টা পরে দ্বিতীয় লোকের দূরত্ব আমরা পাবো, সেটা কতটুকু পাচ্ছি আমরা? এসি। দ্বিতীয় লোকের দূরত্ব কি? এসি। এই যে এ বিন্দু থেকে দ্বিতীয় লোকটা কি করছে? ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ার বেগে 5 কিলোমিটার পার আওয়ার বেগে সে 4 ঘন্টায় সি বিন্দুতে পৌঁছাইছে। তার দূরত্ব কতটুকু হচ্ছে? তাহলে 5 গুণ সময় 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20 কিলোমিটার। তাহলে এতটুকু দূরত্ব তারা অবস্থান করতেছে। এতটুকু দূরত্বে কি করতেছে? তারা অবস্থান করতেছে। আচ্ছা এইখানে যদি এখন খেয়াল করি আমরা, এখানে আমরা বিএসসি এই কোণটা কত ডিগ্রি? 135 ডিগ্রি।
এবং এই যে ডিএসি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এটা তো আমরা বের করে রাখছি, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, এটা আমরা একটু ক্যালকুলেশন করেও দেখাইতে পারি যে কেমনে আসছে এটা, যে কোণ বিএসি এটা যদি 135 ডিগ্রি হয়, 135 ডিগ্রি যদি হয়, তাহলে একটু খেয়াল করো যে ডিএবি এটা একটা সরল কোণ না, ডিএবিটি একটা কি সরল কোণ। তাহলে আমরা বলতে পারি যে যে কোণ কোণ ডিএসি টা কি হচ্ছে, ডিএসি এটা কি পুরো একটা সরল কোণ, সেটা কি ডিএবি। এই সরল কোণ থেকে যদি আমরা এই পুরো সরল কোণ থেকে যদি সিবিএসি এই কোণটা বাদ দিই, তাহলে আমরা ডিএবি এই কোণটা পেয়ে যাব। আমরা লিখতে পারি যে কোণ বিএসি। তাহলে সরল কোণটা কত ডিগ্রি, মাস্ট 180 ডিগ্রি। সেখান থেকে 135 বাদ দিয়ে দাও, তাহলে এটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে 45 ডিগ্রি লিখে রাখছি। তাহলে এটা আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এই পুরাটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে সেখান থেকে আমরা এই যে সমকোণী ত্রিভুজ কল্পনা করতেই পারি, নো প্রবলেম। তাহলে আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজ এ, যদি খেয়াল করি যে এ ডি সি, এটা থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং সিডিবি বা সিবিসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, মানে পুরোটা একটা সমকোণী ত্রিভুজ, এতটুকু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র এতটুকু থেকে নিচ্ছি যে সমকোণী ত্রিভুজ এডিসি থেকে, সমকোণী ত্রিভুজ এডিসি। তাহলে এটা কি, এই যে এই কোণটা সমকোণ না, এটা সমকোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে হতে, এটা হতে কি লিখতে পারি, দেখো তো খেয়াল করো ভালো করে, যে আমরা লিখতে পারি যে সাইন সাইন নিতে পারি, সাইন সিএডি, মানে এটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করতেছে। তাহলে সাইন লিখলাম, কোণ সাইন এ লিখতেছি, সাইন এ। আচ্ছা এ লিখলে তো হবে না, এ তো পাশে আছে, তাহলে আমি লিখবো কোণ সিএডি। সিএডি এটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করতেছে। সেক্ষেত্রে তাহলে কি হবে, এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা ভূমি আর এটা কি লম্ব, এটা ভূমি এটা কি লম্ব, মাস্ট এটা লম্ব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে যে সাইন সাইন সমান কি জানি আমরা, সাইনটা জানি আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বটা কি হয়ে যাচ্ছে, এইটা যদি আমরা এটা 45 ডিগ্রি বিবেচনা করি সিএডি, তাহলে এটা আমাদের ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব মাস্ট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এডি, এডি লিখতে পারবো। আচ্ছা এডি বাই এসি এটা লিখতে পারি আমরা। তাহলে এটা যদি আমাদের ভূমি হয়, এটা লম্ব আর সাইন সমান আমরা যদি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কতটুকু হচ্ছে আমাদের সিডি, সিডি বাই আমাদের তাহলে অতিভুজটা পাচ্ছি আমরা এসি, এসি পেয়ে যাচ্ছি। আর এখানে সাইন এই কোণের মান কত ডিগ্রি আছে, সাইন এটা আছে 45 ডিগ্রি, লিখে রাখছে এই কোণটা 45 ডিগ্রি। আর সিডির মানটা তো আমরা জানি না, সিডির মান কি আমরা জানি না, তাহলে সিডি এখানে লিখে ফেলতেছি আমরা। আর এসির মান, এই যে এসির মান দেওয়া আছে কত, দেখো এই যে এসির মান পাইছে 20 কিলোমিটার, আমরা এখানে 20 লিখি, 20। তাহলে এখান থেকে আমরা সিডি পেয়ে যাচ্ছি। তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর এখানে আমরা লিখবো সিডি বাই 20। যদি আমরা এই পাশে চলে আসি, এখান থেকে গুণ করে দাও, তাহলে সিডি ইকুয়াল টু আমাদের চলে আসবে, এদের ভাগ করে দিলে আসতেছে সিডি ইকুয়াল টু আসবে আমাদের 20√2, 20√2। এটাকে লিখতে পারো যে 10√2 এটা লিখে যায়, বা পয়েন্ট আকারে লিখলেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সিডির মানটা পেয়ে গেলাম। আমরা এখান থেকে এবির মানটা জানি, এখান থেকে সিবির মানটা আমাকে বের করতে হবে। তাহলে এতটুকুর মান আমরা পেয়ে গেছি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, খেয়াল করো এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি না, তাহলে সমবাহু ত্রিভুজ না, আর সমবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এ ডি এটার মানও হবে কত, 10√2। বুঝতে পারছো, বুঝতে পারছো কি, আশা করি বিষয়টা বুঝছো। এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে এই বাহুটার মান যদি 10√2 হয়, তাহলে এই বাহুটার মানও ডিএ বা এডি বাহুটার মানটাও হবে 10√2। তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন যদি আমি এই যে পুরো সমকোণী ত্রিভুজের ক্যালকুলেশন দিলেই আমরা এখান থেকে বিসির মানটা পেয়ে যাব, খুবই ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখে ফেলবো, একটু যদি খেয়াল করি, যে লিখতেছি যে সমকোণী ত্রিভুজ আমরা এখন নিব BCDA। এখানে যদি একটু খেয়াল করো, আমাকে এইটা অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে কি লিখতে পারি যে BC স্কয়ার ইকুয়াল টু, এটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লিখতে পারো কি BD স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার CD স্কয়ার। ওকে, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন আমরা BD এর মানটাও জানি,
আমরা সিডির মানটাও জানি, ওটা বসিয়ে দিব, আমাদের রেজাল্টটা চলে আসবে। আমরা এখানে যদি লিখি সাজ দ্যাট বিসি স্কয়ার ইকুয়াল টু বিডির ভিতরে কি আছে, বিডির ভিতরে আছে আমাদের এবি আছে, আবার এখানে ডিএ আছে। তাহলে আমরা এই মানটা এখানে বের করে নিতে পারি এখানে, হ্যাঁ, যে বিডির ভিতরে কি আছে, যে বিডি ইকুয়াল টু আমাদের হচ্ছে এডি প্লাস এবি। তাহলে এডির মানটা কত, 10√2, আর এবির মানটা আমরা বের করে রাখছি যে 28 প্লাস 28, এটা বসাই দিবা। ঠিক আছে, এটা আমরা কি করব, এখানে বসিয়ে দিব। তাহলে কত আসবে ক্যালকুলেশন দেখো, এই যে বিডির মানটা বসাই দিলাম, যে 10√2 প্লাস 28, মানে দুইটার যোগফল। তাহলে লিখো 10√2 প্লাস 28, তারপরে হোল স্কয়ার দিয়ে দাও, হোল স্কয়ার প্লাস সিডির মান কত, এই যে 10√2, তারপর হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এখনো যদি আমরা ক্যালকুলেটর বসাই দিই, ক্যালকুলেশন করে ফেলি, জাস্ট আমাদের মানগুলো চলে আসবে, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা লিখে ফেললাম বিসি স্কয়ার ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করে দিচ্ছি, যে ব্র্যাকেট দিবা 28 বা 10√2 প্লাস 28 দিয়ে দিবা, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে তারপরে হোল স্কয়ার দিয়ে দিবা। তাহলে এতটুকু অংশের মান চলে আসলো 1775.96, এটা চলে আসছে, প্লাস এতটুকুর মান কি আসবে, 10 এর উপর যদি স্কয়ার করো তাহলে হবে 100, আর 2 কেটে গেলে তা কত হবে, এটা 200 হবে। কত হবে, 200। ঠিক আছে, তাহলে আমরা এর সাথে এখন যোগ করে দেব এটা। তাহলে যোগ করে দিচ্ছি যে 10√2, এরপর আমরা হোল স্কয়ার করে দেব। তাহলে এটা 200, দুটো যোগ করলে কত আসবে, তাহলে 1975.96 এটা আসবে, বা এখানে কি আসলো, বিসি স্কয়ার। তাহলে অতএব বিসি ইকুয়াল টু কি হবে, বিসি ইকুয়াল টু কি √1975.96, তাহলে এইখানে আমাদের এটার উপর বর্গমূল করে দেব আমরা, বর্গমূল অ্যান্সার। তাহলে এটা আসছে 44.45, এই যে বিসি ইকুয়াল টু 40.45 কিলোমিটার। বুঝতে পারছো, দেখো তো বুঝতে পারছো কিনা, আশা করি বিষয়টা বুঝছো। তাহলে এইখান থেকে এই সরাসরি তাদের দূরত্বটা হচ্ছে এই 44.45 কিলোমিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। ওকে, তাহলে এইখান থেকে 20 ছিল, এটা ছিল 28, কিন্তু সরাসরি দূরত্ব হচ্ছে, আশা করি বুঝছো। তাহলে চলো আমরা এরপরে 9 নম্বর ম্যাথটা দেখে নিই। তো একটি সমবাহু ত্রিভুজের, বলতেছে এটা একটা সমবাহু ত্রিভুজ ধরো, তাহলে সমবাহু ত্রিভুজের আমি যদি নামকরণ করে, এটা হলো এ, এটা হচ্ছে বি, এটা সি, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে সমবাহু ত্রিভুজের, হ্যাঁ দেখা যাচ্ছে, অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, অভ্যন্তরস্থ বলতে এই ত্রিভুজের ভেতরের অংশটা, অভ্যন্তরস্থ মানে কি এই ত্রিভুজের ভেতরের অবস্থাটা। অভ্যন্তর কোনো বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ধরলাম আমরা, এই যে এখান থেকে এই বিসি বাহুর উপর লম্বটা কি হবে, বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে তারপর যে সরাসরি লম্ব এইটা একটা, হ্যাঁ এইটা একটা ধরলাম, সিমিলারলি এখান থেকে এটার উপর একটা, এবং এখান থেকে এটার উপর একটা। ঠিক আছে, এই যে এটা যদি ও হয়, এগুলোকে নামকরণ করো, এটাকে দেওয়া হচ্ছে ডি, এটাকে দেওয়া হলো ই, এটাকে দেওয়া হলো এফ, যে কোনো কিছু নাম দাও। এইগুলো দিয়ে রাখছে, একটু খেয়াল করো, যে বিন্দু থেকে তিনটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে একটা 6 সেন্টিমিটার ধরলাম, ও ডি এটা হচ্ছে 6 সেন্টিমিটার ধরলাম, এখানে তারপরে ওই এটা ধরলাম, আচ্ছা এটা ছোট ধরি, এটা ধরলাম 6, এটা ধরলাম 7, এবং এটা ধরলাম আমরা হচ্ছে 8 সেন্টিমিটার, এগুলো দেওয়া আছে। এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে, এবং এটার পুরোটার ক্ষেত্রফল বের করতে বলছে। একটু ভালো করে বোঝো, আমরা যে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলটা খুব ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি যে মনে করি এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের এবি বিসি সি এর সমান সমান, তাই লিখবা মনে করি এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে লিখতে পারো মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর এই যে সমবাহু ত্রিভুজের এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি, বাহুগুলো কি পরস্পর সমান, এটা আমরা ধরে নিচ্ছি, এইগুলো হচ্ছে সমান এবং এগুলো সমান সমান এ ধরে নিলাম।
প্রত্যেকটা বাহুটাকে আমরা যে কোনো ইচ্ছে কল্পনা করলাম, এ বি বিসি ইকুয়াল টু সি ইকুয়াল টু কি ধরলাম আমরা, এ ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। এখন এসবের উপর লম্ব দৈর্ঘ্য দেখা যাচ্ছে, যদি খেয়াল করি যে এই যে লম্ব দৈর্ঘ্য, এই ও থেকে ডি এটার উপরে যে লম্ব দৈর্ঘ্য, তারপর দেখা যাচ্ছে যে ও ও থেকে ই এটার যে লম্ব দৈর্ঘ্য, এগুলো আমরা এটাকে লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে, ধরলাম আমরা এটা ও থেকে ই এটা 6 সেন্টিমিটার ধরতেছি, এটা হচ্ছে ও থেকে ডি 6, ও থেকে ই ধরবো আমরা 7, আর এটাকে তাহলে চেঞ্জ করে আবার যে ও থেকে এফ ধরবো আমরা 8, এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটার উপর লম্ব দৈর্ঘ্য, তাহলে আমি লিখতে পারি যে বাহুগুলোর উপর লম্ব দৈর্ঘ্য, বাহু গুলোর ওপর লম্ব দৈর্ঘ্য কি কি আছে একটু খেয়াল করো, যে ওডি ইকুয়াল টু 6, ওডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার, সেন্টিমিটার, এবং ও ই ধরে নিচ্ছে, আমরা ইচ্ছে মতো ধরে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ও ইকুয়াল টু 7 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এবং ও এফ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ও এফ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম, কি করে নিলাম, ধরে নিলাম, ঠিক আছে। এখন যে কোনো একটা ত্রিভুজ কল্পনা করো, এখন এইখানে যে ত্রিভুজটা হইছে দেখো, যদি তোমাদের এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ত্রিভুজ করো, এই যে এ বি সি, এই যে এখানে একটা ত্রিভুজ আছে না আমাদের, এই ত্রিভুজটা কি করতে পারো, যে ত্রিভুজ বিওসি, এই দেখো তো, এটা একটা ত্রিভুজ কল্পনা করতে পারো না, এটা বাদ দিলে, আবার এইটা একটা ত্রিভুজ কল্পনা করতে পারো না, আবার এখানে একটা ত্রিভুজ কল্পনা করতে পারো না, ভালো করে খেয়াল করো, এই যে দেখো বিওসি এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না, এওসি এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না, এবং এ ও বি এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না। আর এই তিনটা ত্রিভুজ যদি আমরা গুণ করে দিই, তাহলে কি পাবো আমরা, একটা পুরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, যোগ করে দিলে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, এটার বের করবো, এটার বের করবো, দেন যোগ করলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি যে যে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফলটা কি হবে দেখো, এই যে তিনটা বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর আমি যদি দেখি যে ত্রিভুজ ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, বি ও সি এর ক্ষেত্রফল, এর কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল যোগ দিলাম কি এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ভালো করে খেয়াল করো, প্লাস ত্রিভুজ কি আছে এ ও বি, এ ও ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। এখন একটু খেয়াল করো তো ভালো করে, তুমি যখন বি ও সি নিছো, এ ও সি নিছো, এ ও বি নিছো, প্রত্যেকটা নেওয়া হয়ে গেছে, তার মানে কি ভেতরের সম্পূর্ণ অংশটা নিয়ে নিছো না, আর সম্পূর্ণ অংশটাই তো এ বি সি এর ক্ষেত্রফল, এজন্য আমরা লিখছি এ বি সি সমবাহুর ক্ষেত্রফল, আর এই তিনটা বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি হবে, সমষ্টি সমান হবে, এবং প্রত্যেকটা বাহুর মানও আমরা জানি। তাহলে আমরা যদি এখন এখানে লিখি যে সাজ দ্যাট দিলাম, যে ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে, √3/4 এ স্কয়ার বা বাহু স্কয়ার, তাহলে বলতে পারি, তাহলে বাহু আমরা ধরে নিছি যে এ বি, যে কোনো একটা কিছু দাও, এ বি স্কয়ার দিলাম, যা ইচ্ছা দাও একই তো, এ বি বিসি সবগুলো সমান। এখন যদি খেয়াল করো ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফলটা কি, এটা তো আর সমবাহু ত্রিভুজ না, এটার আমরা ভূমি জানি, আর উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার, যেটা লম্ব বলতেছি আমরা, তাহলে লিখতে পারি যে ত্রিভুজ, আচ্ছা এখানে লিখবো কি, তাহলে আমরা হাফ গুণ ভূমি, ভূমিটা কি এক্ষেত্রে বিসি না, বলো ভূমিটা কি বিসি, গুণ উচ্চতা, উচ্চতা কি আমাদের ওডি না, তাহলে ওডি লিখে ফেলবো, প্লাস ত্রিভুজ এওসি, এওসি এর ভূমিটা কি হবে বলো, এই যে এসিটা ভূমি হবে, তাহলে হাফ গুণ ভূমি লিখবো কি আমরা এসি, গুণ উচ্চতা কি লিখবো ওই, ও ই, যোগ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি হবে হাফ, গুণ এক্ষেত্রে এ ও বি, এই ত্রিভুজের ভূমিটা কি হবে এবি, এবি ভূমি, আর উচ্চতাটা কি ওএফ, ওএফ টা উচ্চতা। দেখো আশা করি বিষয়টা বুঝতে পারছো, সবকিছু আমরা জানি। এখন দেখো √3/4, এখানে গুণ প্রত্যেকটা বাহু এ ধরছি আমরা, তাহলে কি এটা স্কয়ার, এই যে আমরা এগুলো মান ধরে নিছি এ, স্কয়ার লিখতে পারি, এখানে হাফ গুণ ভূমি, বিসির মান কত দেখো তো এ না, কারণ প্রত্যেকটা বাহু সমান, বিসি এসি এ বি সবগুলো সমবাহু ত্রিভুজ, আর এটাকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে ভূমি এ, আর উচ্চতা দেখো ওডি, উচ্চতা ওডি কত, এখানে 6 আছে, তাহলে 6 লিখে ফেলো, প্লাস হাফ এসির মান কত এ, গুণ ওই, ওই এর মান কত এখানে আমাদের 7, এই যে আমরা লিখে রাখছি এখানে ওই এর মান 7, প্লাস হাফ এবির মান কত, এই যে এবির মান আমরা ধরে নিচ্ছি এ, তাহলে এ গুণ ওএফ এর মান কত 8 সেন্টিমিটার, আমরা এখানে 8 দিয়ে দিলাম। দেখো তো বুঝছো কিনা, আশা করি বিষয়টা বুঝছো। এই 2 দ্বারা তুমি এটাকে ভাগ করলে কত থাকবে, এখানে 4,
এই দুই দ্বারাটাকে ভাগ করলে কত হবে 3.5, কত হবে 3.5। এটাকে যদি ভাগ করো তাহলে কত হবে 3 হবে। তাহলে কি থাকতেছে এখানে একটু খেয়াল করি আমরা, √3/4 গুণ a স্কয়ার, এটা থেকে গেল। এখানে কি থাকলো তাহলে 3a প্লাস এখানে থাকতেছে কি 3.5a, 3.5a, আর এখানে থাকতেছে কি প্লাস 4a, কত থাকছে 4a। সবগুলো যোগ করে দিই আমরা, সবগুলো যোগ করে দিলে কি থাকতেছে √3/4 a স্কয়ার লিখে ফেলতেছি আমরা, গুণ না দিলেও হবে এখানে। তাহলে 4টা a আর 3টা a, 10টা a আর 3 সরি 4 আর 3 এ 7, 7 আর 3 এ 10, আর ওখানে 0.5 এ ছিল, তাহলে 0.5 এ লিখে ফেললাম। ওকে, আশা করি বিষয়টা বুঝছো। এখানে a স্কয়ার আর এখানে a, তাহলে ভাগ করে দিব আমরা। তাহলে a স্কয়ার আর a ভাগ করে দিলে কয়টা a থাকবে, এখানে একটা a থাকবে। কয়টা a থাকবে, একটাই থাকবে। এটাকে ভাগ করে দাও, তোমাদের বুঝাই দিই। এই যে a স্কয়ারটা, এটা এর পাশে গুণ আছে, এর পাশে আসলে কি হবে ভাগ a হলো। আর এখানে 10.5, এখানে খেয়াল করো এটা কি আছে ভাগ আছে, তাহলে এটা 4 যাওয়ার পরে গুণ হয়ে যাবে, পার করে দিচ্ছি, এটা √3 হবে। তাহলে আমরা এখান থেকে a আর a কাটাকাটি করলে কি পাবো, আমরা এখান থেকে a পাবো। আর এটাকে যদি ভাগ করে দিই আমরা 10.5 কে আমরা কি করব ভাগ করে দিব, তাহলে আমাদের রেজাল্টটা কত আসতেছে দেখি, যে 10.5 এটা ভাগ করে গুণ করে দিলে হবে 42 ভাগ √3, তাহলে আমাদের আসছে 24.25 এত এত সেন্টিমিটার। এটা হলো কার মান, এর মান। বলো বুঝছো কিনা? দেখো আমরা একটা বাহুর মান পেয়ে গেছি, যখন আমরা একটা বাহুর মান পেয়ে যাব তখন মাস্ট বি আমরা এটার ক্ষেত্রফলটাও পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, লিখবো আমরা এটার ক্ষেত্রফল কি, কোথায় দেখাবো, এটা অনেক জায়গায় লেগে গেছে আমাদের, এখানেই দেখাই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি হচ্ছে, আমরা কি লিখবো √3/4 a স্কয়ার বলতে এই যে 24.25, তার উপরে কি স্কয়ার, এটা বাহুর উপর স্কয়ার, এটার উপর স্কয়ার করে দাও, এটার উপর স্কয়ার করে দিই, তাহলে আমাদের অ্যানসার আসছে √3/4 ইনটু 588। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ। তাহলে এইটা এখন এটার সাথে এটা গুণ করবো আর 4 দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে। এটাকে ভাগ করো 4 দ্বারা, 4 দ্বারা ভাগ, আর গুণ করবো √3 দ্বারা। আমাদের অ্যান্সার চলে আসছে এটা, যে 254.61 এত বর্গ সেমি, এটাই হচ্ছে উত্তর। আশা করি বিষয়টা বুঝছো, এইভাবে খুব ইজিলি করতে পারবো। ঠিক আছে, চলো এরপর আমরা ক্রিয়েটিভ কোশ্চেন 10 নম্বরটা করে আমরা এই পর্বটা শেষ করে দিব। 10 নম্বরটা আমাদের একটা সৃজনশীল প্রশ্ন, এখানে দিয়ে রাখছে দেখো, আমরা 10-এর কটা প্রথমে করব। 10-এর ক কি বলছে দেখো, উদ্দীপকটা যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে মানে 11/22 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, অতিভুজ ভূমির এত অংশ হলে 3 সেন্টিমিটার কম। তাহলে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ ধরলাম, এটা হলো আমাদের একটা সমকোণী ধরে নাও। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন বলছে যে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ, তাহলে ভূমিটা দেওয়া রাখছে যে আমাদের ভূমিটাই লাগবে আর কি। এখন ক নাম্বার বলছে ভূমি x হলে, তাহলে আমরা যদি ভূমি যদি x হয়, ভূমি যদি কি হয় x হলে, তাহলে কি হবে লম্ব কতটুকু হবে, এটা কতটুকু হবে। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে ভূমি, ভূমি ইকুয়াল টু কি দেওয়া আছে যে x সেন্টিমিটার, লিখবো x সেন্টিমিটার। ভূমি যদি x সেন্টিমিটার হয়, x সেন্টিমিটার, তাহলে এইখানে খেয়াল করো, এখন সমকোণী ত্রিভুজের লম্ব, সমকোণী ত্রিভুজের লম্ব কতটুকু হবে, তাহলে আমরা লিখবো যে লম্ব, শুধু লম্ব লিখবো, এত বেশি লিখবো। লম্ব কতটুকু হবে, বলছে যে লম্ব ভূমির এত অংশ থেকে কম। তার মানে যদি খেয়াল করি লম্ব কি 11/12, এটা কার, ভূমির। এই যে ভূমির, ভূমি মানে কি এর এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে -6 লিখবো, মাইনাস কি লিখবো 6, এখানে দিব আমরা সেন্টিমিটার, কি দিব আমরা সেন্টিমিটার। বুঝতে পারছো, তাহলে এটা কত হবে, এই যে 11/x/12 -6 এত সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা লম্ব পেয়ে গেলাম। এখন বলছে যে অতিভুজ ভূমির আবার এত অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে আমরা এখান থেকে অতিভুজ বের করবো, আমরা সংক্ষেপে অতি লিখতেছি, আচ্ছা ভুজি লিখি অতিভুজ। তাহলে অতিভুজ কি হবে, এটা ভূমির, তাহলে ভূমি এখানে কত, ভূমি কি দেওয়া আছে আমাদের x দেওয়া আছে, তাহলে 4/3 ভূমি হচ্ছে এত, সেখান থেকে কম বলছে 3 সেন্টিমিটার,
কম বললে বিয়োগ, যদি বলতো বেশি, কোনো অঙ্কে বেশি বলবে তখন যোগ করে দিবা তোমরা, ঠিক আছে? তাহলে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। এটা হচ্ছে কত? 4x/3 মাইনাস 3 সেন্টিমিটার, এটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আশা করি বিষয়টা বুঝছো। এখন বলছে ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? এটা যদি আমি বলি এটা a, এটা b, c, তাহলে আমরা বলবো কি, এই যে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল বোঝায় ডেল্টাকে পরিপূর্ণ করলে ক্ষেত্রফল। তাহলে a b c এর ক্ষেত্রফল সমান সমান কি বলো? হাফ গুণ ভূমি গুণ কি উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ কি উচ্চতা। তার বলো হাফ, এখানে ভূমি কত? ভূমিটা হচ্ছে কত? x, আর উচ্চতা মানে কি লম্ব, উচ্চতা মানে কি লম্ব, বসিয়ে দাও মান কত আছে এখানে 11x/12 মাইনাস 6 এত বর্গমিটার, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে দাও, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে তোমাদের নির্ণয়ে অ্যান্সার বা আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে আমরা x এর মাধ্যমে প্রকাশ করতে বলছি, আমরা এটাকে অ্যান্সার লিখে দেব, বা এটা করতে পারো x দ্বারা গুণ করো, x/2 সর্বোচ্চ 11x/12 মাইনাস 6, এটাই হচ্ছে আমাদের এত বর্গ সেমি, এটাই হচ্ছে উত্তর। ক নম্বরের অ্যান্সারটা ডান, শেষ। এরপরে বলছে আমাদেরকে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। কি করতে বলছে আমাদেরকে? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এইটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমাকে বলো, আমি এখানে লম্ব জানি, অতিভুজ জানি, এবং এখান থেকে ভূমি x জানি, তাহলে এটাকে সমকোণী ত্রিভুজের সূত্র বসিয়ে দিব, আমরা এখান থেকে মানটা পেয়ে যাব। তাহলে চলো আমরা একটা খ নম্বর শুরু করে দিই। তাহলে ক নম্বরে এতটুকু থাকবে, খ নম্বরেও লিখবা যে ক হতে পাই লম্ব একটা অতিভুজ। এটা কিভাবে লিখবা? যে ক হতে পাই, এখানে খ নম্বর দিবা, কি লিখবা? এখানে খ নম্বর দিবা, তারপর বুঝা ক হতে পাই লম্ব, এটা লিখবা ডিরেক্টলি, অতিভুজ লিখবা এটা। এখন আমরা সমকোণী ত্রিভুজ থেকে ক্যালকুলেশন করে মানটা জাস্ট বসিয়ে দিব। আমরা জাস্ট কি করব? আমরা মানটা বসিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। একটু খেয়াল করো, আমরা একটু শর্ট শর্ট করে নিচ্ছি, এগুলা লিখবো না, একটু জায়গা লাগবে আমাদের এই জন্য ক্যালকুলেশন করতে। আমরা লিখবো যে আচ্ছা, অতিভুজটা এটা পাইছি না 3x - 3, এটা একটু উপরে লিখছি, খেয়াল করো। আমরা লম্ব তাহলে ডিরেক্টলি ক হতে পাই, কি পাইছি ক হতে? দেখো লম্ব পাইছি হচ্ছে আমাদের 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার, মাইনাস 6 সেন্টিমিটার, এটা পাইছি না? ওই থেকে পাইছি, এটা ক হতে পাইছি। এবং এখান থেকে আমরা অতিভুজ পাইছি, অতিভুজও পাইছি। অতিভুজ কি পাইছি? অতিভুজ পেয়েছি আমরা 4/3 ছিল, তার মানে 4x/3 মাইনাস 3 এত সেন্টিমিটার, এটা কিন্তু পেয়েছিলাম আমরা। হ্যাঁ, এখন লিখবা যে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে এ ত্রিভুজ এ বি সি সমকোণী হতে যদি এটা হয়, তাহলে কি পাই আমরা এখান থেকে? দেখো, আমরা যদি এটা লিখি যে এ বি স্কয়ার, যেভাবে ইচ্ছে লিখো, এটা পরপর কোনো সমস্যা নেই। এ বি স্কয়ার ইকুয়াল টু, সরি, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার, ইকুয়াল টু কি হয়ে গেল? এস স্কয়ার। এখন মান বসে দাও, এই যে আমাদের এবিটাই তো লম্ব, এবিটাই কি লম্ব, তাহলে মান বসাই দিব। লম্ব কত আছে? 11x/12 মাইনাস 6, তার উপরে কি করবো আমরা? স্কয়ার করে দিব, প্লাস বিসি কতটুকু আছে আমাদের? এক্স, তাহলে এক্স এর উপরে স্কয়ার করে দিব, ইকুয়াল টু এসি কি আছে আমাদের? 4x/3 মাইনাস 3, তারপর আমরা কি করে দিব? স্কয়ার করে দিব, ঠিক আছে? এখন এইটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এক্স এর মানটা খুবই ইজিলি পেয়ে যাব, ঠিক আছে? তাহলে কিভাবে করব দেখি। আচ্ছা, তুমি এটা এপারে লিখো, এটা অপরে লিখো, এটাতে কোনো ম্যাটার করে না, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা এখানে লসাগু করে ফেলি, যদি লসাগু করি তাহলে এখানে কত আসবে? 12 লসাগু হবে, তাহলে এখানে কত হবে? 11x মাইনাস 6 বারাম হয় 72, 72 হয়, তারপরে কি করবা? স্কয়ার করে দিবা, প্লাস এক্স স্কয়ার থাকলো, এখানেও লসাগু করো, তাহলে 3 লসাগু, এখানে থাকবে 4x মাইনাস 3 3 9 9 9 হবে, তারপর স্কয়ার করে দাও। জাস্ট ক্যালকুলেশন, এটা জাস্ট কি করবা? ক্যালকুলেশন করে দিবা। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝো এবং পারো। যদি আমরা এখন এটাকে ইয়ে করে দিচ্ছি, যদি এটা ক্যালকুলেশন করে দিই তাহলে কত হবে? দেখো যে এটা হবে 11 স্কয়ার, এরকমটা লিখতে পারো যে 11x মাইনাস 72, তার উপর স্কয়ার লিখতে পারো, আর 12 এর উপর স্কয়ার করে দিলে কত হবে? 144, এভাবে লিখতে পারো। স্কয়ারটা আলাদা করে দিলাম আর এরপর থাকতেছে এখানে কি এক্স স্কয়ার, এখানেও সেম কাজটা, 9 3 এর উপর স্কয়ার করে 9, আর এখানে 4x মাইনাস 9 তার উপরে স্কয়ার করে দাও।
তাহলে এখানে খেয়াল করো, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসবে এবং এ পাশে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসবে। ঠিক আছে, এই দুইটা সূত্র আমাদের বসবে। তাহলে আমরা যদি এখন উভয় পক্ষকে এই যে 144 আছে না, এই 144 এখানে যদি আমি লসাগু করতে পারি এটাকে, বা এটাকে এই পাশে নিয়ে আসতে পারি, এটা অনেক ভাবে করা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা অনেক ভাবে কি করা যায়, ক্যালকুলেশন গুলো করা যায়, তাহলে আমাদের জন্য ইজি হবে আর কি। আমরা যদি এখানে লসাগু করে ফেলি, লসাগু করলে কত আসতেছে, এখানে 144 আসতেছে। তাহলে এখানে আসছে 11x মাইনাস 72 তারপরে স্কয়ার প্লাস এটা হবে 144x স্কয়ার হবে। কি হবে 144x স্কয়ার ইকুয়াল টু একেবারে থাকতেছে কত 9, যেটা ছিল ওটাই 4x মাইনাস 9। আচ্ছা 4x মাইনাস 9 হচ্ছে, হ্যাঁ 4x মাইনাস 9 তারপরে হোল স্কয়ার হচ্ছে। এই 144 দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করে দিব, তাহলে 144 কেটে যাবে। আর এখানে যদি 144 দ্বারা গুণ করে দাও তাহলে এখানে 16, 9 দ্বারা 144 কে ভাগ করলে হবে 16, তাহলে এখানে 16 গুণ অবস্থায় রেখে দিব আমরা। হ্যাঁ, তাহলে আমরা লিখবো এখানে যেটা লিখবো 11x মাইনাস 72 তার উপরে হোল স্কয়ার প্লাস 144x স্কয়ার ইকুয়াল টু, এখানে 144 দ্বারা গুণ করে দাও তাহলে কত হবে, এটা 16 হবে। 16 ইন্টু 4x মাইনাস 9 তার উপরে হোল স্কয়ার হবে। দেখো তো বসছো কিনা, আমরা 140 দ্বারা উভয় পক্ষকে কি করে দিলাম, গুণ করে দিচ্ছি। যদি এখানে 140 দ্বারা গুণ করি তাহলে এটা এটা কেটে যাবে। সিমিলার এখানে গুণ করব, এটা 9 দ্বারা এটাকে কাটলে 16 থাকবে, 16 থেকে গেল। তাহলে আমরা এটাকে একটু পাশে নিয়ে চলে আসি, এখানে আমরা ক্যালকুলেশন করবো বা উপরে উঠাই নিই এটাকে। ঠিক আছে, দেখো তো বসছো কিনা, উঠাই নাও, তারপরে উপরে উঠাই নিচ্ছি একটু, এগুলো আমরা মিশাই দিই। খেয়াল করতে হবে, ভালো করে মনোযোগ দিতে হবে, সবগুলো আমরা যদি এটা উপরে উঠাই নিই তাহলে কি হচ্ছে দেখো, চার্জদার দিচ্ছি আমরা, এটা কিন্তু a মাইনাস হোল স্কয়ার সূত্র, তাহলে এটা কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যদি তুমি একবারে সূত্র বসাই দিতে পারবা অথবা দুইবারেও করতে পারো। যদি একবারে করো তাহলে কি হবে 121 তারপরে 111 তারপর স্কয়ার হবে, তার মানে কি এটা হবে 121 এক্স স্কয়ার, এটা হবে, বুঝছো, এটা হবে মানে 11x তারপর হোল স্কয়ার, মানে এটা হবে। তারপরে মাইনাস দিবা 2ab, এটা a এটা b, যদি এটা করে দাও তাহলে আমাদের অ্যান্সার আসবে 1152। একটু খেয়াল করো, আমরা লিখবো 2 গুণ a বলতে 11 গুণ b বলতে 72, তাহলে এটা আসছে 1584 আসছে। কত আসছে 1584, ঠিক আছে। তাহলে 1584 মানে a স্কয়ার মাইনাস 2ab, তার মানে এখানে 1584, a বলতে এটা b বলতে এটা, তাহলে 2 গুণ করলে এটা আসতেছে। তারপরে হচ্ছে প্লাস 72 তারপর স্কয়ার করো, 72 তারপর স্কয়ার, তাহলে এটা আসছে 5184, আর এখানে আছে এটা প্লাস 144 এক্স স্কয়ার, এটা থেকে গেল। ঠিক আছে, এটা আমাদের থেকে গেল। সেম ভাবে এটাতে আমরা করবো, এটাতেও কাজ করবো। তাহলে ইকুয়াল টু এখানে কত আসতেছে দেখো 16 আছে, এখানে 16 রেখে দিলাম 16। এখানে যদি কি এ স্কয়ার, তার মানে 16 এক্স স্কয়ার হবে, 16 এক্স স্কয়ার মাইনাস তারপরে 2 গুণ 4 গুণ 9, তাহলে এটা আসতেছে 72, 2 গুণ 4 গুণ 9 মাইনাস 72 এক্স হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস 81, আর এটা হচ্ছে হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিলাম একবারে আমরা। হ্যাঁ, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে এক্স এর মানটা পাবো। এখানে যোগ বিয়োগ করব আমরা, যেভাবে আসবে এগুলো আমাদেরকে করতে হবে আর কি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে উঠাই ফেলতেছি 1200 না 121 এক্স স্কয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184 প্লাস 144 এক্স স্কয়ার, এটাকে গুণ করে করে এপারে নিয়ে চলে আসবে। দেখো 14 সাথে 16 গুণ করে দাও, 14 গুণ 16 তাহলে আসছে 224, এটা কিন্তু প্লাস ছিল, তাহলে আমি ইকুয়ালের এ পারে নিয়ে আসতেছি, তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে না। 224 এক্স গুণ আছে এক্স স্কয়ার মাইনাস হয়ে গেছে। 14 সাথে 12 গুণ করে 72 গুণ করে দাও, তাহলে সরি 14 না তো, এটা 16 হবে, সরি 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 16 হবে। কত হবে 16, তাহলে 16 সাথে 16 গুণ করলে হবে 256, কত আসবে 256, এটা আসবে। এরপরে এই মাইনাসটা আছে, এর পাশে আসলে এটা প্লাস হয়ে যাবে। এরপরে 16 গুণ 72 করে দাও, তাহলে কত আসছে, এটা 1052 এক্স হয়ে গেছে। এটা প্লাস আছে, এর পাশে আসলে মাইনাস হবে। 16 গুণ 81 করে দাও, 16 গুণ 81, তাহলে হয়ে গেছে এটা 1296 ইকুয়াল টু কত হয়েছে 0। দেখো তো বুঝছো কিনা, এগুলো গুণ করে দিয়ে এ পাশে নিয়ে আসছে, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস হয়েছে। জাস্ট এখন এক্স স্কয়ার এই দুটো আছে যোগ করবে, সেটা বিয়োগ করে দিব। সেম ভাবে এক্স আর এটা আছে, এটা আছে বিয়োগ করে দিব আমরা, এটার সাথে এটা সবগুলো আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো 121, আর এইটা দেখো
121 যোগ 144, এটা যদি যোগ করে দিই তাহলে 265 হচ্ছে এই দুটো যোগ করলে। সেখান থেকে বাদ দিব 256, তাহলে বাদ দিলে হচ্ছে 9x²। কত হলো এটা? 9x²। খেয়াল করো, এবার 1584x আছে আর এখানে আছে 1152, তাহলে 1584, সেখান থেকে বাদ দেবো আমরা 1052, তাহলে এখানে পাচ্ছি -432। মাইনাস কেন দিলাম? কারণ এই চিহ্নটা বড়, এই জন্য। সেম কথা আমরা এখান থেকে এটা বাদ দেবো, এটা প্লাস আছে, বড় চিহ্নটা প্লাস। 5184, সেখান থেকে আমরা মাইনাস করে দিব 1296, মাইনাস করে দিলাম, তাহলে এটা আসতেছে আমাদের 3888, 3888 ইকুয়াল টু 0 থাকবে। দেখো বুঝছো কিনা? জাস্ট যোগ বিয়োগ করছে, একটু ভালো করে খেয়াল করলেই বুঝবা তোমরা ইনশাল্লাহ। এখানে কঠিন কিছুই নাই, একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এখন যদি খেয়াল করি যে আমরা এখানে 9 দ্বারা এটাকে আমরা 9 কমন নিতে পারবো। 9টা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা কি হবে? উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করে দিতে পারবা। 9 দ্বারা ভাগ করলে এটা থাকবে x², ঠিক আছে? একবারে করে দিচ্ছি, 9টা কমন নিচ্ছে এখান থেকে, তারপর এটা ভাগ হয়ে গেলে 0 হবে, বা 9 দ্বারা ভাগ করে দাও। তবে এখানে 432 ভাগ দেখো 9 করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 48, এটা x হবে, 48x প্লাস এখানে 3888, এইটাকে ভাগ করে দাও 9 দ্বারা, তাহলে এটা আসবে 432। কত আসবে? 432 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 0 হচ্ছে। জাস্ট এটাকে এখন মিডল ফ্যাক্টর করো। এটাকে কি করবা? মিডল ফ্যাক্টর করবা। কিভাবে করবা একটু খেয়াল করো। এই যে 432 আছে না, এই 432 কে আমরা ভাঙবো, তাহলে 2 দ্বারা দিব, তাহলে কত হবে? 216। আবার 2 দ্বারা দিব, তাহলে কত হবে? 108। এভাবে দিতে হবে, হ্যাঁ। আবার 2 দ্বারা দিব, তাহলে কত হবে? 54। আবার 2 দ্বারা দিব 26, 2 দ্বারা দিব 13। এখন এইখানে যতগুলো উৎপাদক চলে আসছে, মৌলিক উৎপাদক, এগুলাকে আমাকে দুইটা স্লটে ভাগ করতে হবে, এবং এই দুইটা স্লটে এমন ভাবে ভাগ করতে হবে যেন এটা যোগ বিয়োগ করে 48 হয় এবং গুণ করে যেন এটা হয়। তাহলে দেখো, দেখি কিভাবে স্লট করা যায় এটাকে। আচ্ছা, আমি যদি এই কটাকে একটা স্লট বানাচ্ছি আর এটাকে যদি একটা স্লট বানাই, কেমন কি হয়েছে? তো 432 আছে, তাই না? 432 আছে, এটাকে ভাগ করতে হবে আমাদের। আর তো 432 কে 2 দ্বারা ভাগ করলে হয় 216, ঠিক আছে? 432 216, 2 দ্বারা ভাগ করলে হয় 108, 108 কে 2 দ্বারা ভাগ করলে হয় 54, 54 কে 2 দ্বারা ভাগ করলে হয় 26, 26 কে 2 দ্বারা ভাগ করলে 13, এখানে 13 হবে, তাই না? 13 হয়। আর কি করা যায়? আচ্ছা, তো কি ভুল করে ফেলছি? তাহলে কত হচ্ছে? 13 দুগুণ 26, এদিকে কি করা যাচ্ছে? এটা 13 হবে না 12 হবে? আচ্ছা, এখানে তো একটু ভুল করে বসছে, এটা তো 27 হবে। কত হবে? 27। 27 কে 3 দ্বারা দাও, তাহলে কত হবে? 9 হবে। 9 কে 3 দ্বারা দাও, তাহলে 3 হবে। তাহলে এই স্লটটাকে দুইটা স্লটে ভাগ করতে হবে। যদি করে দেখো কত কি কি আসে। আচ্ছা, 3 আর 3 নিলাম, 3 3 27, 27 আর এদিকে থাকতেছে 16, হয়? 48 হয় না। এবার যদি আমরা একটু খেয়াল করি যে এই চারটাকে একসাথে নিচ্ছি, 3 3 কে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, 2 দুগুণ 4 আর 3 12, হ্যাঁ তাহলে হয়। তাহলে আমরা এই দুটাকে নিয়ে 12 করলাম আর এগুলো নিয়ে 36 করলাম, তাহলে আমরা পাচ্ছি কত? এখানে পাচ্ছি x² মাইনাস 36x মাইনাস 12x প্লাস 432। এখন খেয়াল করো, এই 12 আর 36 গুণ করলে এটা হবে, আর এটা যোগ বিয়োগ করলে 48 হবে। জাস্ট এখান থেকে কমন নিয়ে নিব আমরা। x কমন নিলে কি থাকতেছে? x মাইনাস 36, এখানে -12 কমন নিলে থাকতেছে, x কমন নিলে x মাইনাস 36, হ্যাঁ -12 কমন নিলে এখানে x মাইনাস 36 থাকে, ইকুয়াল টু কত হবে? 0 হবে। ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? x মাইনাস 36 একটা পাচ্ছি উৎপাদক, এবং একটা x মাইনাস 12 পাচ্ছি, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখবো অতএব হয় x মাইনাস 36 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু কত হচ্ছে? 36, আর অথবা লিখবো অথবা x মাইনাস 12 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে এখানে আমাদের ভূমি কোনটা হয়েছে? ভূমির দৈর্ঘ্য হয়েছে দুইটা, একটা হচ্ছে 36, একটা হচ্ছে 12। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমাদের পরের কোশ্চেনটা কি বলতেছে দেখো, গ নম্বরটা, যে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে, দেখো আমরা কিন্তু বের করে ফেলছি। তার মানে এইটা না নিয়ে যদি আমরা এইটা নিই গ নম্বরে, তাহলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যদি ভূমি 12 সেন্টিমিটার হয়, তাহলে চলো এটা আমরা মুছে দিই,
দিয়ে এটা করার চেষ্টা করি। তো গ নাম্বারটা দেখো যে আমাদের যে ত্রিভুজটা ছিল, গ নাম্বার দিচ্ছি, আমাদের যে ত্রিভুজটা ছিল তার ভূমি বলছে, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ছিল, তার ভূমি এখন বলছে 12 সেন্টিমিটার। এটা কত বলছে? 12 সেন্টিমিটার। যদি এটা 12 সেন্টিমিটার হয় তাহলে এটা লম্ব কতটুকু হবে? লম্ব গুলা বের করতে হবে আমাদের। এটা লম্ব হচ্ছে কতটুকু দেখো, তাহলে এখানে লিখবো 11 ইন্টু এক্স এর মান লিখবো 12, হ্যাঁ, বাই কত 12 মাইনাস 6, তাহলে 12 আর 12 কাটা, 11 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত হয়? 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে লম্ব পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। আর অতিভুজটা এভাবে বের করে ফেলবো আমরা, 4 ইন্টু এখানে কি লিখবো 12 বাই কত 3 মাইনাস 3, এর সাথে ভাগ করলে কত হবে? এটা 4 হবে, 4 4 16, 16 থেকে যদি 3 বাদ দাও তাহলে এটা হয়ে যাবে 13 সেন্টিমিটার। খেয়াল করো 13 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ভূমি যদি 12 হয় সে মানটা এখানে বসিয়ে দিয়ে লম্ব আর অতিভুজ পেয়ে গেলাম এইটা, ঠিক আছে। এখন কোশ্চিনে বলতেছে কি দেখো, যদি এত সেন্টিমিটার হয় এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, এই যে পরিসীমা আমরা পাচ্ছি এখানে, যদি এটা 12 হয় তাহলে এটা 5 আর এটা কত পাইছি আমরা? 13। যদি এর যে পরিসীমাটা হবে এই এরকম পরিসীমা বিশিষ্ট একটা ত্রিভুজের আমাকে ক্ষেত্রফলটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এটা যদি আমরা পরিসীমা খেয়াল করি তাহলে পরিসীমা কতটুকু হচ্ছে ওই ত্রিভুজের দেখো, পরিসীমা ভালো করে বুঝো, পরিসীমা কি 5 প্লাস 12 প্লাস 13, তিনটা বাহুর যোগফল ইকুয়াল টু হচ্ছে কত? 17 30, 30 সেন্টিমিটার। তাহলে আমাদের পরিসীমা পাচ্ছে কত? 30 সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম পরিসীমা 30 সেন্টিমিটার। এখন বলছে এই যে 30 সেন্টিমিটার যদি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান আমরা জানি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 3a। কত এ? 3a। যদি এটা 3a হয় তাহলে এইটা দুটাই তো পরিসীমা, এটাও পরিসীমা এটাও পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 3a ইকুয়াল টু 30। তাহলে অতএব a ইকুয়াল টু কত হচ্ছে? 30/3 ইকুয়াল টু a ইকুয়াল টু 10 সেন্টিমিটার। a ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে যদি এই বাহু হয়, এই পরিসীমাটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, এরকম একটা ত্রিভুজ আছে এই যে এরকম 10 করে, প্রত্যেকটা কত করে? 10 করে। যদি 10 করে হয় তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন লিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 a স্কয়ার বা বাহু স্কয়ার। এর মান 10 বের করে রাখছি আমরা। √3/4 10 এর উপরে স্কয়ার করে দাও তাহলে কত হবে? 100। তাহলে √3/4 ইন্টু 100, 100 কে ভাগ করলে হবে 25, কত আসবে? 25। তাহলে 25 √3 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে आंसर। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমাদের এই অধ্যায়ের সবকিছুর প্রশ্নের অ্যান্সারটা শেষ হয়ে গেছে। এটাকে গুণ করলে সেন্টিমিটারও মানে দশমিক মানও পেয়ে যাবা। তো এইভাবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ক্লাসটা কেমন লাগলো, এবং এরপরে তোমাদেরকে 16.2 এর সমাধানের আশ্বাস বা প্রত্যাশা রেখে আমরা ক্লাসটা আজকে শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।